আচ্ছা স্যার, ওকে, তো আমি খুবই সিস্টেমেটিক্যালি স্টার্ট করি। আমি আগে বলে নিই, আজকে আমরা উৎপাদন ব্যয় নিয়ে যদি আলোচনা করবো, বাট আমি যে টপিকগুলো আজকে দেখাবো এগুলো খুবই হাই থট। সেকেন্ড ইয়ারে যারা আসো এদেরও এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন আছে। ওকে, হয়তো আমি একবার মাত্র পড়িয়েছিলাম, তাও অনেক আগে। সো আজকে আমি এগুলা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। তো এটা চ্যাপ্টার না, আমি ইয়ের কথা বলতেছি, যেটা আজকে যে টপিক পড়াবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি স্যার? উৎপাদন ব্যয়। তো আমরা এখানে যারা আছি সবাই জানি যে উৎপাদন করতে গেলে আমাদের যে উপকরণগুলো লাগে, এই উপকরণগুলো ফ্রিতে পাওয়া যাবে না। তাহলে উৎপাদনের জন্য আমরা যে উপকরণগুলোকে ব্যবহার করি এগুলোকে আমরা উৎপাদনের উপকরণ বলি। আর উৎপাদনের উপকরণগুলোকে উৎপাদন কাজে নিয়োজিত করার জন্য আমরা যে ব্যয় বহন করি সেই ব্যয়গুলোকে কি বলা হয় স্যার? উৎপাদন ব্যয়। ওকে, তো উৎপাদনের উপকরণ কয়টা বলো তো? উৎপাদনের, আচ্ছা দেখো, তো আমরা যদি উৎপাদন করতে চাই আমাদের কয়টা উপকরণ লাগবে? চারটা। ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, আর কি লাগবে? সংগঠন লাগবে। ওকে, তো ভূমি নামক উপকরণটা ব্যবহার করার জন্য আমরা কি করব? খাজনা নামক ব্যয়টা বহন করব। শ্রমের জন্য কি? মজুরি। মূলধনের জন্য সুদ। সংগঠনের জন্য কি? মুনাফা। ওকে, তাহলে উৎপাদনের উপকরণ চারটা, প্রতিটা উপকরণের জন্য আমাদেরকে ব্যয় বহন করতে হয়, আর এই ব্যয়গুলোকে আমরা একত্রে কি বলি? উৎপাদন ব্যয়। ওকে, আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি, আমরা উৎপাদন অপেক্ষক শিখেছিলাম, উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা কথা বলেছিলাম, রাইট? আচ্ছা, তো উৎপাদন অপেক্ষকটা কাকে বলে? যে আমরা উৎপাদন করার জন্য উপকরণ ব্যবহার করি। তো উৎপাদন কাজে বা উৎপাদনে নিয়োজিত যে উপকরণগুলো, এই উপকরণগুলো কয় রকম হয়? দুই রকম হয়। কিছু হলো স্থির উপকরণ আর কিছু হলো পরিবর্তনশীল উপকরণ। তো আমাদের উৎপাদন কাজে নিয়োজিত প্রতিটা উপকরণ যদি হয় পরিবর্তনশীল, এটাকে আমরা কি বলবো স্যার? দীর্ঘকালীন উৎপাদন। কি বলবো? আর আমাদের উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলোর কিছু উপকরণ পরিবর্তনশীল আর কিছু কি স্থির, এমনটা যদি হয় এটাকে আমরা কি বলবো? স্বল্পকালীন উৎপাদন। ওকে, তাহলে আমরা উৎপাদনটাকে কয় ভাগ করতে পারি? দুই ভাগ। উৎপাদনটা স্বল্পকালীন হইতে পারে, আবার উৎপাদনটা দীর্ঘকালীনও হতে পারে। তো স্বল্পকালীন উৎপাদন চেনার উপায় কি? আমাদের উৎপাদনের মধ্যে কয়টা উপকরণ থাকবে? দুইটা উপকরণ থাকবে। এক হচ্ছে কি? স্থির উপকরণ। দুই কি? পরিবর্তনশীল উপকরণ। ফলে উৎপাদন ব্যয়ের মধ্যেও আমার কয় ধরনের ব্যয় থাকবে? দুই ধরনের। একটা কি স্যার? স্থির ব্যয়, আরেকটা কি? পরিবর্তনশীল ব্যয়। আমি কি আমরা বুঝতে পারতেছি? গুড। আর দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমাদের স্থির উপকরণ থাকবে? উত্তর হলো না, থাকবে না। দ্যাটস ওয়াই দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে সবগুলো উপকরণই কি? পরিবর্তনশীল। ফলে আমার সব ব্যয়ও কি হবে বলো তো? পরিবর্তনশীল হবে। ওকে, দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমার কোনো পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় থাকবে না। ম্যাম একটু ফোনটা ধরেন তো। ওকে স্যার, ওকে, তাহলে আমরা আমাদের উৎপাদনটাকে কয়টা ভাগে বিভক্ত করতেছি? দুই। এক হলো কি? সময়ের ভিত্তিতে আমরা উৎপাদনকে কয় ভাগ করতেছি? দুই ভাগ। একটা কি? স্বল্পকালীন উৎপাদন, আরেকটা কি? দীর্ঘকালীন উৎপাদন। এখন তোমরাই বলো, আমরা যদি স্বল্পকালের জন্য উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদনে কয় রকমের উপকরণ ইউজ হবে? দুই রকম। একটা কি? স্থির উপকরণ, আরেকটা কি? পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণটাকে আমি ফ্রিতে পাবো না। স্থির উপকরণ ব্যবহার করার জন্য আমাকে যে ব্যয় বহন করতে হবে সেই ব্যয়টার নাম কি? স্থির ব্যয়। আর পরিবর্তনশীল উপকরণটা ব্যবহার করার জন্য আমাকে যে ব্যয় বহন করতে হবে সেটার নাম কি স্যার? পরিবর্তনশীল ব্যয়। তো আমরা যখন স্বল্পকালীন উৎপাদন ব্যয় নিয়ে কথা বলবো তখন আমরা যে সমস্ত ব্যয়গুলোকে বিবেচনায় রাখবো বা যে সমস্ত ব্যয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি স্যার বলো তো? স্থির ব্যয়, দেন পরিবর্তনশীল ব্যয়, দেন স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয়, দেন স্বল্পকালীন গড় উৎপাদন ব্যয়, দেন প্রান্তিক উৎপাদন ব্যয়। ওকে, আবার দেখো এই যে স্থির ব্যয়, এই স্থির ব্যয়টাকে আমি যদি উৎপাদন সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো? গড় স্থির ব্যয়। দেন পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা যদি উৎপাদন একক দ্বারা ভাগ দিই বা মোট উৎপাদন সংখ্যা দ্বারা ভাগ দিই আমরা কি পেয়ে যাবো বলো তো? গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো, তুমি যখন উৎপাদন ব্যয় নিয়ে কথা বলতেছো অ্যাট ফার্স্ট তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে যে তোমার উৎপাদনটা কোন কালীন উৎপাদন। এটা কি দীর্ঘকালীন উৎপাদন নাকি এটা
স্বল্পকালীন উৎপাদন। সাধারণত আমরা উৎপাদন ব্যয় বলতে স্বল্পকালীন উৎপাদন ব্যয়টাকেই বুঝে থাকি। ক্লিয়ার? উৎপাদন ব্যয় বলতে আমরা বেসিক্যালি কোন উৎপাদন ব্যয়টাকে বুঝে থাকি? স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে। তো আমাদের উৎপাদন ব্যয় রিলেটেড যত প্রবলেম আছে বা ম্যাথমেটিক্যাল আমরা যা কিছু প্র্যাকটিস করব প্রায় সবই হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয়। ওকে, তাহলে একটু আমার সাথে বলো তো স্যার, স্বল্পকালীন উৎপাদন ব্যয় আমরা কোন কোন ব্যয়গুলোকে ফোকাস করব বলো তো? স্থির ব্যয়, দেন গড় স্থির ব্যয়, এরপরে পরিবর্তনশীল ব্যয়, দেন গড় পরিবর্তনশীল ব্যয়, এরপরে কি স্যার? মোট উৎপাদন ব্যয়, গড় উৎপাদন ব্যয়, আরেকটা কি? প্রান্তিক উৎপাদন ব্যয়। তাহলে দেখছো কতগুলো ব্যয় আসতেছে? স্থির ব্যয়, গড় স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, আরেকটা হচ্ছে কি? প্রান্তিক ব্যয়। কয়টা? 7টা। ওকে, তো স্থির ব্যয় কাকে বলে আমরা সবাই জানি। আমার উৎপাদনের পরিমাণ বাড়ুক অথবা উৎপাদনের পরিমাণ কমুক অথবা উৎপাদন 0 হোক, যাই হোক না কেন, আমার উৎপাদন ব্যয়টা অলওয়েজ যদি আমার ব্যয়টা যদি সেম থাকে সেটাকে আমরা কি বলবো স্যার? মোট স্থির ব্যয়। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা একটু দেখি যে স্থির ব্যয়ের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আমরা এখন এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখি। আচ্ছা, স্থির ব্যয়কে স্থির ব্যয় কেন বলা হয়? এই যে দেখো এখানে আমি যখন 1 পিস পণ্য উৎপাদন করতেছি তখন আমার মোট স্থির ব্যয় কত? 100। আচ্ছা, 2 পিসের ক্ষেত্রেও সেম, 3 পিসের ক্ষেত্রেও সেম, 4 পিসের ক্ষেত্রেও কি সেম। তার মানে আমার উৎপাদন যতই বাড়তেছে স্থির ব্যয় কিন্তু চেঞ্জ হচ্ছে না, আগের মতোই আছে, বা উৎপাদন ব্যয় যতই কমতেছে আমার স্থির ব্যয় কিন্তু সেম আছে। তাহলে উৎপাদন বাড়তেছে অথবা উৎপাদন কমতেছে অথবা উৎপাদন 0, সকল ক্ষেত্রে যে ব্যয়টা সেম ওই ব্যয়টাকে কি বলা হয় স্যার? স্থির ব্যয়। কি বলা হয়? স্থির ব্যয়। এখন স্থির ব্যয়ের কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হলো দেখো আমরা যখন 1 পিস উৎপাদন করতেছি তখন আমার স্থির ব্যয় কত? 100। 2 পিসের ক্ষেত্রেও 100, 3 পিসের ক্ষেত্রেও 100, 4 পিসের ক্ষেত্রেও কি 100। তার মানে আমার উৎপাদন চেঞ্জ হলেও স্থির ব্যয় কি চেঞ্জ হচ্ছে? নো। এখন দেখো আমি এখানে একটা রেখা আঁকলাম, একটা কোণ আঁকলাম OXY। এখানে আমি কি দেখাচ্ছি বলো তো? উৎপাদন একক। আর এখানে আমি কি দেখাচ্ছি বলো তো স্যার? স্থির ব্যয়। আচ্ছা বলো, আমার উৎপাদন কয়টা? 4টা না? 1 2 3 4, বুঝতে পারলাম? আচ্ছা, 1 2 3 4। ওকে, ধরো এখানে আমি 100 দেখাচ্ছি, এখানে 100। হ্যাঁ, তো যখন আমার উৎপাদন 1 পিস তখন আমার স্থির ব্যয় কত? 100। যখন আমার উৎপাদন 2 পিস তখনও আমার স্থির ব্যয় কত? 100। যখন আমার উৎপাদন 3 পিস তখন আমার স্থির ব্যয় কত? 100। যখন উৎপাদন 4 পিস তখনও আমার স্থির ব্যয় কত? 100। তারপরে আমার উৎপাদন যতই বাড়ুক যতই কমুক আমার স্থির ব্যয় অলওয়েজ কি 100 না? এবার আমি যদি এই বিন্দুগুলোকে যোগ করে একটা রেখা টানি, এটার নাম হয়ে যাবে কি স্যার? স্থির ব্যয় রেখা। কি হয়ে যাবে? স্থির ব্যয় রেখা। আর আমরা সবাই কি বুঝতে পারলাম বলো তো? যে স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষের কি সমান্তরাল। তো এই যে স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, এটা কেন ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান হয় না, বেসিক্যালি সমান্তরাল হয়। সমান্তরাল হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে স্থির ব্যয় রেখাটা যখন আমরা ড্র করব তখন আমরা দেখতে পাবো যে স্থির ব্যয় রেখাটা কি হচ্ছে? ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে। এটা তোমার প্রশ্ন আসতে পারে যে স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় রেখাটা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়, ব্যাখ্যা করো। তো আমরা একটা বৈশিষ্ট্য পেলাম স্থির ব্যয়ের, সেটা হলো যে আমার উৎপাদন যাই হোক না কেন স্থির ব্যয়টা মোট আকারে অলওয়েজ কি সেম। স্থির ব্যয়টা মোট আকারে অলওয়েজ কি সেম। এখানে যে 100, এটা কি বলো তো? এই 100টা কি? মোট স্থির ব্যয়। এটা 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 কি? তাহলে মোট স্থির ব্যয়টা অলওয়েজ কি থাকতেছে? সেম থাকতেছে। যেহেতু মোট স্থির ব্যয়টা যে কোনো পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে সেম থাকতেছে, দ্যাটস ওয়াই আমরা যদি স্থির ব্যয় রেখা আঁকি বা মোট স্থির ব্যয় রেখা আঁকি, এটাকে আমি মোটই বললাম যে মোট স্থির ব্যয় রেখা আঁকি, তাহলে মোট স্থির ব্যয়টা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি এখানে গড় স্থির ব্যয়টা যদি নির্ণয় করি, গড় স্থির ব্যয়, দেখো মোট স্থির ব্যয় তো অলওয়েজ সেম, কিন্তু আমি যদি গড় স্থির ব্যয় নির্ণয় করি, গড় স্থির ব্যয় কি সেম হবে বলো? না। কেন হবে না? এখানে 100কে 1 দিয়ে ভাগ দিলে কত হবে বলো? 100। 100কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 50। 100কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 33.33। 100কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 25। তা দেখো মোট স্থির ব্যয়ের একটা বৈশিষ্ট্য হলো যে স্থির ব্যয়ের একটা বৈশিষ্ট্য হলো স্থির ব্যয় মোট আকারে ফিক্সড।
স্থির ব্যয়টা মোট আকারে কি স্থির, কিন্তু তুমি যখন একক প্রতি স্থির ব্যয় নির্ণয় করবা বা গড় স্থির ব্যয় নির্ণয় করবা, গড় স্থির ব্যয় কি সেম? গড় স্থির ব্যয় কি সেম? গড় স্থির ব্যয় কি ফিক্সড? কেন ফিক্সড না? বিকজ আমরা যদি গড় স্থির ব্যয় পেতে চাই, আমরা স্থির ব্যয়কে ভাগ দেবো কি দিয়ে? একক দিয়ে। তাহলে আমি এখানে দেখতেছি যে উৎপাদন আমার বাড়ুক কমুক যাই হোক, স্থির ব্যয় তো সেম আছে, কিন্তু উৎপাদন তো আর সেম নেই। তাহলে আমি সেম কস্টটাকে কি করতেছি? ভিন্ন ভিন্ন একক দিয়ে ভাগ দিতেছি। সো স্বাভাবিকভাবেই আমার গড় স্থির ব্যয়টা কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। তবে এই ভিন্ন ভিন্ন আসার মধ্যেও একটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেটা কি জানো? সেটা হলো কমতে থাকবে। কি হবে? কমতে থাকবে। দেখো প্রথমে ছিল 100, পরে কত? 50, তারপরে কত? 33, তারপরে কত? 25। তাহলে গড় স্থির ব্যয়টা কি হইতেছে? কমতেছে। তাহলে স্থির ব্যয়ের বৈশিষ্ট্য হলো স্থির ব্যয় মোট আকারে স্থির থাকবে, কিন্তু আমরা যখন স্থির ব্যয়কে গড় করব তখন গড় স্থির ব্যয়টা স্থির থাকবে না, এটা ক্রমহ্রাসমান হবে। কি হবে? ক্রমহ্রাসমান হবে। অর্থাৎ ক্রমান্বয়ে গড় স্থির ব্যয়টা কি হবে? কমতে থাকবে। এখন বলো তো গড় স্থির ব্যয়ের রেখা যদি আমি আঁকি, গড় স্থির ব্যয়ের রেখাটা কি ভূমি অক্ষের সমান্তরাল হবে? নো। কেন ভূমি অক্ষের সমান্তরাল হবে না বলো তো? কারণ এখানে আমার উৎপাদন যত বাড়তেছে গড় স্থির ব্যয় তত কমতেছে। তাহলে উৎপাদন বাড়তেছে বাট গড় স্থির ব্যয়টা কমতেছে। তার মানে আমরা দেখতেছি যে গড় স্থির ব্যয়টা কি ক্রম হ্রাসমান হচ্ছে। গড় স্থির ব্যয়টা কি হচ্ছে? আর ক্রম হ্রাসমান হলে রেখাটা কি হয় বলো? ডান দিকে নিম্নগামী হয়। যেমন ধরো আমরা এখানে যদি গড় স্থির ব্যয়ের দিকে তাকাই, এখানে সর্বোচ্চ কত? 100, সর্বনিম্ন কত? 25। এই তো বিষয়টা এরকম না? আচ্ছা তাহলে আমি এখানে যদি ধরো এরকমটা করি, সাপোজ এটা হলো, এটা তো 0, এটা কত? 25, এখানে কত? 50, এখানে কত? 75, এখানে 100, সাপোজ এরকম। তাহলে যখন আমার উৎপাদন 1 তখন গড় স্থির ব্যয় কত? 100। তো উৎপাদন 1 গড় স্থির ব্যয় কত? 100 এটা। আচ্ছা উৎপাদন যখন 2 তখন গড় ব্যয় কত? 50। তাহলে যখন 2 তখন কত কত হবে বলো? এই যে এই বিন্দুটা হবে না? যখন উৎপাদন 3 তখন কত? 33। 33 মানে কত? ধরো আমি 25 আর 50-এর মাঝেই ধরে নিলাম, এইখানটায় হবে, রাইট? যখন 4 তখন কত? 25, তার মানে এইখানে এই বিন্দুটা নাকি? এখন যদি আমি বিন্দুগুলোকে যোগ করি, এটা এটা এটা, এটা হলো গড় স্থির ব্যয় রেখা। এটা কি স্যার? গড় স্থির ব্যয় রেখা। তাহলে বলো স্থির ব্যয় নিয়ে আমরা কি মানে আমাদের আর কোনো ডাউট আছে? নো। তাহলে স্থির ব্যয় হলো এমন ব্যয় উৎপাদনের পরিমাণ বাড়া বা কমার সাথে সাথে যার কোনো পরিবর্তন হয় না, উৎপাদনের হ্রাস বা বৃদ্ধির সাথে যে ব্যয়ের কোনো সম্পর্ক নাই। যে কোনো পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় কি থাকে? সেম থাকে, সমান থাকে, অপরিবর্তিত থাকে, ওই ব্যয়টাকে বলা হয় কি? স্থির ব্যয়। আর স্থির ব্যয়ের দুইটা প্রধান ক্যারেক্টারিস্টিক কি? যে স্থির ব্যয়টা মোট আকারে অলওয়েজ কি থাকবে? স্থির। বাট আমি যখন এটাকে গড় করব বা একক প্রতি স্থির ব্যয় নির্ণয় করব তখন এটা কি হয়ে যাবে? ক্রম হ্রাসমান। সো আমরা যদি মোট স্থির ব্যয়ের রেখা অঙ্কন করি তো মোট স্থির ব্যয়ের রেখাটা কি হয়ে যাবে? ভূমি অক্ষে সমান্তরাল হয়ে যাবে। কিন্তু আমরা যদি গড় স্থির ব্যয় রেখা অঙ্কন করি তাহলে দেখব যে গড় স্থির ব্যয় রেখাটা কি ডান দিকে ক্রম হ্রাসমান বা ডান দিকে নিম্নগামী। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এবার আসলে আমরা পরিবর্তনশীল ব্যয় নিয়ে যদি কথা বলি, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? তুমি উৎপাদন বাড়াবা ফলে ব্যয়টাও কি হবে? উৎপাদন ব্যয়টাও কি হবে? বাড়বে। উৎপাদন কমাবা ফলে তোমার উৎপাদন ব্যয়টাও কি হবে? কমবে। তাহলে উৎপাদনের মাত্রার উপর, উৎপাদনের পরিমাণের উপর যে ব্যয়টা ডিপেন্ডেন্ট। উৎপাদনের পরিমাণ বাড়ার ফলে যে ব্যয়টা বেড়ে যায়, উৎপাদনের পরিমাণ কমার ফলে যে ব্যয়টা কমে যায়। উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তিত হয় ওই ব্যয়টাকে আমরা কি বলবো স্যার? পরিবর্তনশীল ব্যয়। কি বলবো? পরিবর্তনশীল ব্যয়। তো পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা দুইভাবে বলতে পারি। যেমন এখানে প্রশ্নে কি দেয়া আছে বলো তো? মোট পরিবর্তনশীল ব্যয়। এখানে কি দেয়া আছে? মোট পরিবর্তনশীল ব্যয়। যেমন আমি 1 পিস পণ্য বানাতে গেলে আমার পরিবর্তনশীল ব্যয় কত হবে? 60 টাকা। আচ্ছা আমি যদি 2 পিস পণ্য বানাই আমার পরিবর্তনশীল ব্যয় কত হবে? 100 টাকা। তার মানে 2 পিস পণ্যের মোট পরিবর্তনশীল ব্যয় কত? 100 টাকা। আমি যদি 3 পিস পণ্য তৈরি করি সেক্ষেত্রে আমার পরিবর্তনশীল ব্যয় কত হবে? 260। তার মানে 3 পিস পণ্যের মোট পরিবর্তনশীল ব্যয় কত? 260।
4 পিস পণ্য যদি আমি বানাই উৎপাদন করি সেক্ষেত্রে আমার ব্যয় হবে কত 500 তার মানে 4 পিস পণ্যের মোট পরিবর্তনশীল ব্যয় কত 500 তাহলে স্থির ব্যয়টাকে যেমন আমরা মোট আকারে বলতে পারি তেমনি পরিবর্তনশীল ব্যয়টাকেও আমরা কি আকারে বলতে পারি মোট আকারে আবার এই মোট স্থির ব্যয়কে আমি একক দিয়ে ভাগ দিলে কি পাই গড় স্থির ব্যয় ঠিক তেমনি আমরা যদি মোট পরিবর্তনশীল ব্যয়কে একক দিয়ে ভাগ দিই আমরা কি পেয়ে যাব বলো তো গড় পরিবর্তনশীল ব্যয় তো এখন ধরো আমি যদি এখানে গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করি গড় পরিবর্তনশীল ব্যয় তাহলে কি হবে বলো তো এই 60 কে আমরা ভাগ দিব কত দিয়ে 1 দিয়ে ফলে কত হবে 60 এই 100 কে আমরা ভাগ দিব কত দিয়ে 2 দিয়ে তাহলে কত হবে বলো 50 260 কে ভাগ দিব কত দিয়ে 3 দিয়ে তো 260 কে আমি যদি 3 দিয়ে ভাগ দেই কত হয় বলো তো ক্যালকুলেটর চাপো আচ্ছা 3 8 24 হয় তাই না 3 6 18 দশমিক 86 দশমিক কত হবে তোমরা ভাই মানে আজ খালি কথাবার্তাই তোমরা এক্সপার্ট ফোন নাই একটা ভাই ইকোনমিক্স পড়তে আসো তোমরা ক্যালকুলেটর আনো না 86.67 ওকে আচ্ছা 260 কে আমি 3 দিয়ে ভাগ দিলে কত হয় 86.67 আচ্ছা 500 কে আমরা 4 দিয়ে ভাগ দেব কত হয় 125 হলো বুঝতে পারছি তাহলে এখানে আমরা কি পেলাম বলো গড় পরিবর্তনশীল ব্যয় ওকে এখন আমরা চাইলে পরিবর্তনশীল ব্যয় রেখা আঁকতে পারবো নাকি পারবো না পারবো কিভাবে বলো ভূমি অক্ষে আমরা কাকে দেখাবো উৎপাদনকে আর লম্ব অক্ষে কাকে দেখাবো মোট পরিবর্তনশীল ব্যয়কে তাহলে আমরা কি পেয়ে যাবো বলো মোট পরিবর্তনশীল ব্যয় রেখা সেম ভাবে আমরা যদি ভূমি অক্ষে কাকে দেখাই উৎপাদনকে আর লম্ব অক্ষে দেখাবো কাকে গড় পরিবর্তনশীল ব্যয়কে তাহলে আমরা কি পেয়ে যাবো বলো গড় পরিবর্তনশীল ব্যয় রেখা তবে এই পরিবর্তনশীল ব্যয় রেখা গড় পরিবর্তনশীল ব্যয় রেখা এগুলো নট ইম্পর্টেন্ট নট নেসেসারি এই টাইপের কোনো কোয়েশ্চেন কখনোই আসে না কিন্তু স্থির ব্যয় রেখা এবং গড় স্থির ব্যয় রেখার আকৃতি ব্যাখ্যা করো এটা অনেক বেশি কমন একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা অনেক বেশি কমন স্থির ব্যয় রেখার আকৃতি ব্যাখ্যা করো তাহলে স্থির ব্যয় রেখার আকৃতিটা কি ভূমি অক্ষের সমান্তরাল কেন কারণ যে কোনো পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আমার স্থির ব্যয়টা কি সমান তাই এটা ভূমি অক্ষের সমান্তরাল আবার বলতে পারে যে গড় স্থির ব্যয় রেখার আকৃতি মানে আকৃতি ব্যাখ্যা করো তা আমরা বলতে পারি গড় স্থির ব্যয় রেখাটা কি ডান দিকে নিম্নগামী কেন কারণ হলো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় স্থির ব্যয়ের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পায় এই কারণে গড় স্থির ব্যয় রেখাটা ক্রমহ্রাসমান বা ডান দিকে নিম্নগামী বুঝছো ওকে ফাইন তো আমরা কিন্তু মেইন স্ট্রিমে চলে আসছি এতক্ষণ আমরা মানে সাবসিডিয়ারি টার্মগুলো নিয়ে আলাপ করেছিলাম বাট এটা হলো আমাদের মেইন স্ট্রিম ওকে বেসিক্যালি উৎপাদন ব্যয় এই অধ্যায়ে কি কি আসবে এটাই আসবে তোমাকে বলবে যে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করো এটা আমরা উৎপাদন ব্যয় বলতে কোন ধরনের উৎপাদনকে বুঝতেছি বলো তো স্বল্পকালীন সো তোমাকে বলতে পারে স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয় বা এসটিসি শর্ট টার্ম টোটাল কস্টের পরিমাণ নির্ণয় করো ওকে আবার এটাও বলতে পারে যে শর্ট টার্ম টোটাল কস্ট রেখাটা অঙ্কন করো বলতে পারে নাকি পারে না সেম তোমাকে বলতে পারে স্বল্পকালীন গড় উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এসিসি শর্ট টার্ম এভারেজ কস্ট নির্ণয় করো এবং এসিসি রেখাটা অঙ্কন করো আবার তোমাকে কিন্তু এটাও বলতে পারে যে প্রান্তিক উৎপাদন ব্যয় বা মার্জিনাল কস্ট বা এমসি নির্ণয় করো এমসি রেখাটা অঙ্কন করো বলতে পারে নাকি পারে না ওকে পারে তো আমরা এখন এগুলাই শিখবো যে কিভাবে স্বল্পকালীন মোট ব্যয় নির্ণয় করা হয় স্বল্পকালীন গড় ব্যয় নির্ণয় করা হয় এবং প্রান্তিক ব্যয় নির্ণয় করা হয় এবং এগুলো নির্ণয় করার পাশাপাশি রেখাগুলো কিভাবে অঙ্কন করা হয় আমরা সেটাও শিখবো ওকে স্যার রেখা অঙ্কন করা তো খুবই সহজ তাই না বলো আমরা একটু আগেই শিখলাম যে কোনো রেখা যদি আঁকতে চাও এই ব্যয়ের অধ্যায়ের যে কোনো রেখা যদি আঁকতে চাও তুমি ভূমি অক্ষে কাকে বসাবা বলো তো উৎপাদনকে কাকে আর লম্ব অক্ষে যদি মোট ব্যয়কে বসাও তাহলে কি পাবা মোট ব্যয় রেখা যদি গড় ব্যয়কে বসাও কি পাবা গড় ব্যয় রেখা যদি প্রান্তিক ব্যয়কে বসাও কি পাবা প্রান্তিক ব্যয় রেখা যদি স্থির ব্যয়কে বসাও স্থির ব্যয় রেখা যদি গড় স্থির ব্যয়কে বসাও
গড় স্থির ব্যয় রেখা, বিষয়টা এরকম না? আচ্ছা স্যার, ওকে, তাহলে আমরা এই যে এক্সাম্পল, এই এক্সাম্পল থেকে আগে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য এই সংজ্ঞাগুলো বুঝতে পারাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এখানে যেটা দেয়া আছে আমি একটু ইলাবোরেট করি এই ছকটা কি। আচ্ছা ফার্স্টে উৎপাদন একক দেয়া আছে যেটাকে আমরা কি বলি কিউ, এন্ড দেন কি দেওয়া আছে মোট স্থির ব্যয়। আচ্ছা মোট স্থির ব্যয়কে আমরা টোটাল ফিক্সড কস্ট বলতেছি, এন্ড দেন কি দেয়া আছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। এই টোটাল ভ্যারিয়েবল কস্টকে আমরা টিভিসি বলতেছি, রাইট? মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট বা টিএফসি, টোটাল ভ্যারিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয় বা টিভিসি। আচ্ছা বলো তাহলে এখানে 1 2 3 4, তাই না? 4টা উৎপাদন দেয়া আছে। আচ্ছা মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট 4 রকম না একই রকম? একই রকম, 100 100 100 100। ওকে, আচ্ছা ভ্যারিয়েবল কস্ট কত? 60 100 260 500। আচ্ছা একটু ক্যালকুলেটর রেডি রেখো। আচ্ছা এখন আসো স্যার, এই যে এক্সাম্পল বলো তো এটা কি দীর্ঘমেয়াদী উৎপাদন না স্বল্পকালীন উৎপাদন? কিভাবে বুঝলা? এই যে টিএফসি আছে, টোটাল ফিক্সড কস্ট আছে। এখন যদি আমি শর্ট টার্ম টোটাল কস্ট পেতে চাই, এসটিসি মানে কি শর্ট টার্ম টোটাল কস্ট, বা আমরা স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয় পেতে চাচ্ছি, তো স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয়টা কিভাবে পাওয়া যায়? আচ্ছা স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে 2 রকমের উপকরণ থাকে, স্থির পরিবর্তনশীল, ফলে 2 রকমের ব্যয় থাকে, স্থির ব্যয় আর কি পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা যদি মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়কে যোগ করি, তাহলে এই যোগফলটা বা এই সামেশনটা বা এই সমষ্টিটাকেই আমরা কি বলবো? স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয়। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে আমরা এই দুটাকে যোগ করলে কত পাচ্ছি? 160। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সমষ্টি কত? অর্থাৎ এক পিস পণ্য উৎপাদনের স্বল্পকালীন মোট ব্যয় কত? 160, বা স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয় কত? 160। তাহলে এখানে কত হবে? 200। এখানে কত হবে? 360। এখানে কত হবে? আমরা কি বুঝতে পারলাম? এনি ডাউট? নো। এবার আসো আমরা কি পেতে চাই? এবার আমরা পেতে চাই শর্ট টার্ম এভারেজ কস্ট। কি পেতে চাই? শর্ট টার্ম এভারেজ কস্ট। তো স্বল্পকালীন গড় ব্যয়টা আমরা পেতে চাই। তো স্বল্পকালীন গড় ব্যয়, আচ্ছা আমি এখানে একটু বলি যে স্বল্পকালীন মোট ব্যয়। তো স্বল্পকালীন মোট ব্যয় আমরা কিভাবে নির্ণয় করলাম? স্বল্পকালীন স্থির ব্যয় আর স্বল্পকালীন পরিবর্তনশীল ব্যয় যোগ করে। এই কথাগুলোই এখানে দেখো সুন্দর করে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে বা ত্যাগ স্বীকার করে তাকে মোট উৎপাদন ব্যয় বলে। মূলত মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয় সমষ্টিকে মোট ব্যয় বলে। বুঝতে পারছি আমরা? কোনো ডাউট আছে? নো। এবার আমরা আলাপ করব কি নিয়ে বলো? এসএসসি বা গড় ব্যয় নিয়ে। তো এসএসসি বা গড় ব্যয় নির্ণয় করার ওয়ে কয়টা? 2টা। দেখো এইখানে কি বলছে, এই যে প্রতি একক উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। অর্থাৎ প্রতি পিস পণ্য বানানোর জন্য আমার যে ব্যয়টা হয়েছে সেটাই হলো কি ব্যয়? গড় ব্যয়। সো আমি এই গড় ব্যয়টা কিভাবে পেতে পারি? এই যে মোট উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করলে গড় উৎপাদন ব্যয় পাওয়া যায়। বুঝছো বিষয়টা? তাহলে আমরা মোট উৎপাদন ব্যয়কে কি দিয়ে ভাগ দিব? উৎপাদন একক দিয়ে ভাগ দিব। তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? গড় উৎপাদন ব্যয় পেয়ে যাব। তাহলে এই সূত্র অনুযায়ী এই যে শর্ট টার্ম টোটাল কস্টকে আমরা ভাগ দিব কি দিয়ে? কিউ দিয়ে। ওকে, অর্থাৎ উৎপাদন একক দিয়ে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন দিয়ে। তাহলে 160কে আমরা ভাগ দিব 1 দিয়ে, কত হয়? 160। 200কে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে, তাহলে কত হবে? 100। 360কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে, কত হবে? 120। 600কে ভাগ দিব কত দিয়ে? 400 দিয়ে, 4 দিয়ে, তাহলে কত হবে? বুঝে গেল? বুঝতে পেরেছ? তাহলে দেখো শর্ট টার্ম এভারেজ কস্ট নির্ণয় করে এটা হলো ইজিয়েস্ট ওয়ে। আমরা শর্ট টার্ম টোটাল কস্টকে ভাগ দিব কি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে, বাস হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি দেখো, আমি এখানে দেখাই। আরেকটা উপায় হলো এই যে শর্ট টার্ম এভারেজ কস্ট নির্ণয়, আরেকটা উপায় হলো এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছি আমরা? এভারেজ ফিক্সড কস্ট প্লাস
এভারেজ ভ্যারিয়েবল কস্ট। ওকে, এটা হলো শর্ট টার্ম এভারেজ কস্ট নির্ণয় করার আরেকটা উপায়। এই যে এখানে যেটা বলছে যে আবার গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয় সমষ্টির মাধ্যমেও গড় উৎপাদন ব্যয় নির্ণয় করা যায়, এটা আমরা প্রুফ করতে পারি। আচ্ছা বলো, যখন আমার উৎপাদন 1 একক তখন টোটাল ফিক্সড কস্ট কত? 100, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন 100কে ভাগ দিব কত দিয়ে? 1 দিয়ে, প্লাস ভ্যারিয়েবল কস্ট কত? 60, 60কে ভাগ দিব কত দিয়ে? 1 দিয়ে। আচ্ছা, আমি এই ঘরটা আর একটু বড় করি, 60কেও ভাগ দিব কত দিয়ে? 1 দিয়ে। তাহলে এখন বলো তো এটা রেজাল্ট কত আসতেছে? 160ই আসতেছে। মিললো দুইটা? আচ্ছা ধরো আমি যখন 2 পিস পণ্য উৎপাদন করতেছি তখন আমার টোটাল ফিক্সড কস্ট কত? 100, এটাকে আমি ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে, প্লাস ভ্যারিয়েবল কস্ট কত আমার? 100, এটাকেও আমি ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হয় বলো? এখানে 50 যোগ 50 কত হয়? মিলছে? মিলে গেছে? ওকে, দেখো যখন আমি 3 পিস উৎপাদন করেছি তখন আমার ফিক্সড কস্ট কত? 100, তাহলে আমি 100কে ভাগ দিচ্ছি 3 দিয়ে, তাহলে আমি এভারেজ ফিক্সড কস্ট পেয়ে গেলাম, প্লাস ভ্যারিয়েবল কস্ট কত? 260, 260কে আমি ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে, তাহলে আমি এভারেজ ভ্যারিয়েবল কস্ট পেয়ে গেলাম। এখন বলো এটার যোগফল কত? 120। মিলছে? আচ্ছা, দশমিক সামথিং হয়, ওটা ব্যাপার না। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, 100কে আমি ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে, তাহলে আমি এভারেজ ফিক্সড কস্ট পেলাম। আর 500কে ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে, 500 ভাগ 4, তাহলে আমি এভারেজ ভ্যারিয়েবল কস্ট পেলাম। তাহলে কত হয় বলো? 150। মিলছে? তাহলে দেখো এটাও এসএসসি বা শর্ট টার্ম এভারেজ কস্ট, এটাও কিন্তু এসএসসি বা শর্ট টার্ম এভারেজ কস্ট। তাহলে আমরা শর্ট টার্ম এভারেজ কস্ট কয়ভাবে নির্ণয় করতে পারি? 2 ভাবে নির্ণয় করতে পারি। ওকে, আমার মনে হয় এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। সো এই ওয়েতে সাধারণত না যাওয়াটাই কি বেটার। যদি তোমাকে বলে যে গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় ব্যবহার করে গড় ব্যয় নির্ণয় করো বা স্বল্পকালীন গড় ব্যয় নির্ণয় করো, সেটা আলাদা কথা। বাট যদি এইভাবে স্পেসিফিকলি মানে স্পেসিফাই না করে তাহলে তোমরা এই পদ্ধতিটাকেই ফলো করবা। ওকে স্যার, এমসি নিয়ে কথা বলি। তাহলে তোমরা বলো তো এখন এই ডেফিনিশনটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা কিন্তু এসএসসি রেখাটা এখনো আঁকি নাই। আমরা যদি আঁকি এসএসসি রেখাটা কি হবে জানো? ইউ এর মতো। কেন ইউ এর মতো হবে? দেখো এই যে প্রথমে কত ছিল বলো তো? 160, ধরো এটা 160, তারপরে কত হয়েছে? 100, কমছে না? তারপরে কত? 120, কিছুটা বেড়ে গেছে নাকি? তারপরে কত? তার মানে আরো বেড়ে গেছে। তাহলে বিন্দুগুলো এরকম হবে, যদি আমি যোগ করি তাহলে কি হবে? একটা ইউ এর মতো শেপটা হবে। এটা হলো এসএসসি রেখা। তো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখাটার শেপ কি হয়? ইউ এর মতো হয়। ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হবে। ওকে, এটা আমরা ড্র করব, একটু পরে আমরা ড্র করব, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। এটা আমি এক্সপ্লেইন করবো আরো। বাট তোমরা কি শর্ট টার্ম এভারেজ কস্ট বুঝতে পেরেছো? স্বল্পকালীন গড় উৎপাদন ব্যয়। ওকে ফাইন। এবার আমরা কি নিয়ে কথা বলবো স্যার? প্রান্তিক উৎপাদন ব্যয় বা এমসি নিয়ে। প্রান্তিক উৎপাদন ব্যয় মানে হলো, দেখো অর্থনীতিতে যত জায়গায় প্রান্তিক বলবে তখনই তোমাকে চিন্তা করতে হবে হয় আমি ভোগ 1 পিস বাড়াবো বা উৎপাদন 1 পিস বাড়াবো বা বিক্রয় 1 পিস বাড়াবো বা চাহিদা 1 পিস বাড়াবো বা যোগান 1 পিস বাড়াবো। ওকে, অলওয়েজ প্রান্তিক মানে 1 পিস বাড়ানোর কারণে আমার মোট যতটুকু বাড়তেছে। যেমন এখানে আমরা পিস বলতে কাকে বুঝাচ্ছি বলো? আরে ভাই, কোয়ান্টিটি মানে কাকে? কার কোয়ান্টিটিকে বুঝাচ্ছে? পিস, একক কোয়ান্টিটি বলতে কাকে বুঝাচ্ছি? উৎপাদনকে। কাকে? এই যে এই কোয়ান্টিটিগুলো কার কোয়ান্টিটি? উৎপাদনের কোয়ান্টিটি। আর এখানে মোট ব্যয় বলতে কার মোট ব্যয়কে বোঝানো হচ্ছে? উৎপাদনের মোট ব্যয়কে। তাহলে আমি যদি 1 পিস উৎপাদন বাড়াই তাহলে আমার মোট ব্যয় যতটুকু চেঞ্জ হবে সেটাই হলো কি? প্রান্তিক ব্যয়। সোজা কথা, প্রতি 1 পিস বা প্রতি 1 একক উৎপাদন বাড়ানোর ফলে আমার মোট ব্যয় যতটুকু পরিবর্তন আসবে সেটাকেই আমরা কি বলবো? প্রান্তিক উৎপাদন ব্যয়। দেখো তো আমার এখানে উৎপাদনগুলো কিভাবে বাড়ছে বলো? উৎপাদনগুলো কিভাবে বাড়ছে? 1 1 করে। তাহলে আমার কন্ডিশন ফিল আপ হয়েছে নাকি হয় নাই? যে আমার উৎপাদন 1 1 করে বাড়ছে, ফলে আমার মোট ব্যয় যতটুকু করে চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো? প্রান্তিক উৎপাদন ব্যয়। যেমন আমার এখানে কতটুকু চেঞ্জ হয়েছে?
40। তার মানে আমরা দ্বিতীয় পিসের প্রান্তিক উৎপাদন ব্যয় কত বলবো? 40। এখানে কতটুকু চেঞ্জ হয়েছে বলো? 160। তার মানে তৃতীয় পিসের প্রান্তিক উৎপাদন ব্যয় কত? 160। এখানে কতটুকু চেঞ্জ হয়েছে বলো? তার মানে তৃতীয় পিসের প্রান্তিক উৎপাদন ব্যয় কত? 240। প্রথম পিসেরটা আমরা জানি নো, তাহলে প্রথম পিসের যেটা গড় ব্যয় সেটাই হলো প্রান্তিক উৎপাদন ব্যয়। ওকে, তাহলে প্রথম পিস উৎপাদনের গড় ব্যয়টাকে আমরা কি বলবো? প্রথম পিস পণ্যের বা প্রথম পিস উৎপাদনের প্রান্তিক উৎপাদন ব্যয়। পরবর্তীতে প্রতি এক একক উৎপাদন বাড়ার জন্য মোট ব্যয় যতটুকু চেঞ্জ হয়েছে সেটাই কি হবে? প্রান্তিক ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি নিয়ে যেন আলাপ করব, কি কি ব্যয় যেন বিবেচনা করব? স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, গড় স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। এরপরে কি? স্বল্পকালীন মোট ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়, আর একটা কি? প্রান্তিক ব্যয়। দেখো তো আমাদের এই টেবিলের মধ্যে সবাই আসছে কিনা? টোটাল ফিক্সড কস্ট আছে? আছে। এভারেজ ফিক্সড কস্ট আছে? ইয়েস আছে। টোটাল ভ্যারিয়েবল কস্ট আছে? আছে। এভারেজ ভ্যারিয়েবল কস্ট আছে। শর্ট টার্ম টোটাল কস্ট আছে। শর্ট টার্ম এভারেজ কস্ট আছে। মার্জিনাল কস্ট আছে। তাহলে দেখো আমি এখানে যে ডেমনস্ট্রেটটা করলাম, এই ডেমনস্ট্রেশনের মধ্যে স্বল্পকালীন সকল ধরনের ব্যয় চলে আসছে, এর বাইরে আর কোনো স্বল্পকালীন ব্যয় নাই। তাহলে তুমি স্বল্পকালীন উৎপাদন ব্যয় নিয়ে যদি কথা বলো, তাহলে এই জিনিসগুলোই তোমাকে সবসময় কি করতে হবে? কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এইগুলাকেই তোমার কনসিডার করে স্বল্পকালীন ব্যয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে, এটা পুরোপুরি একটা কনসেপচুয়াল ক্লাস। ওকে, তো কিভাবে এসটিসি, এসএসসি, এমসি, এএফসি, এভিসি নির্ণয় করা হয় আমরা জানি। এখন আমরা এগুলোর একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখব। বেসিক্যালি এটাই হলো আজকের ক্লাসের মেইন পার্ট বা একটু এক্সট্রাঅর্ডিনারি পার্ট। ওকে, সেটা হলো আমরা এই ব্যয়গুলোর এখন রেখা অঙ্কন করব এবং এই রেখাগুলোর আকৃতি বিশ্লেষণ করব। ওকে, তো চলো আমরা এই রেখাগুলো মানে এই যে আমরা যেই মানে কোয়েশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2023, এখানে যা কিছু বলছে, কি বলছে এখানে স্যার বলো তো? গতে কি বলছে? যে গড় ব্যয় রেখা অঙ্কন করো। আচ্ছা, আমরা যদি গড় ব্যয় রেখা বা এসি রেখা, এভারেজ কস্ট, এখানে এভারেজ কস্ট বলতে শর্ট টার্ম এভারেজ কস্ট, এসিসি কেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে স্থির ব্যয় আছে, সো এটা কি? শর্ট টার্ম। সো এসি মানে এটা কি? এসএসসি, শর্ট টার্ম এভারেজ কস্ট। তা আমরা যদি শর্ট টার্ম এভারেজ কস্ট রেখাটা আঁকতে চাই, তাহলে আমার কাকে দরকার বলো তো স্যার? শর্ট টার্ম এভারেজ কস্টের জন্য কাকে দরকার? ভূমি অক্ষে কাকে দরকার? কোয়ান্টিটিকে। কাকে দরকার? আর লম্ব অক্ষে কাকে দরকার? এসএসসি কে দরকার বা এসি কে দরকার। তাহলে আমরা এখন ভূমি অক্ষে কাকে বসাবো? কোয়ান্টিটিকে। আর লম্ব অক্ষে কাকে বসাবো? এসি কে। তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? এসি রেখাটা পেয়ে যাব। আবার ঘতে বলছে উদ্দীপকের আলোকে এমসি রেখা অঙ্কন করে আকৃতি বিশ্লেষণ করো। তাহলে বলো এমসি রেখা যদি আমরা আঁকতে চাই, ভূমি অক্ষে কাকে বসাবো? কিউ কে। আর লম্ব অক্ষে কাকে বসাবো? এমসি কে। তাহলে আমরা কি পেয়ে যাব? এমসি রেখাটা পেয়ে যাব, তাই না বলো? আচ্ছা দেখো, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি। অ্যাট ফার্স্ট আমি এসি রেখাটা আঁকবো অ্যাট ফার্স্ট। ওকে, আচ্ছা এসি রেখাটা যদি আঁকতে চাই, তাহলে ও এক্স ও ওয়াই একটা কোণ আঁকলাম। এখানে কাকে বসাবো বলো? উৎপাদন একক, তাই না? আর এখানে আমরা কি বসাবো বলো? এভারেজ কস্ট নাকি? গড় ব্যয়, গড় ব্যয় নাকি? তার মানে এখানে এসি বলতে আমরা এস এসি লিখি। হ্যাঁ, এখন তোমরাই বলো স্যার এসএসসি সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আর সর্বোচ্চ 160। আচ্ছা, আর এখানে কিউ হলো 1 থেকে 4। দেখো 1 2 3 4। ওকে, আচ্ছা সর্বনিম্ন 100, সর্বোচ্চ কত? 160। আচ্ছা 100, 120, 140, 160 হয়েছে স্যার? 100, 120, 140, 160। আচ্ছা যাক, আমি বেশি সাইডে লিখে ফেলছি তো এর জন্য। আচ্ছা স্যার, ওকে ফাইন। এবার একটু বলো তো, যখন আমাদের উৎপাদন 1 তখন এসিসি কত? 160। এই বিন্দুটা যখন 2 তখন কত? তখন 100। এই বিন্দুটা যখন 3 তখন কত স্যার?
120, এই বিন্দুটা যখন 4 তখন কত? 150, 140, 160 এর মাঝখানে, রাইট? এই বিন্দুটা, তাই না? ঠিক আছে, এবার আসো আমরা বিন্দুগুলোকে জয়েন করি। আচ্ছা, তাহলে এই রেখাটা কি রেখা হলো স্যার? এস এ সি রেখা। আচ্ছা, আমরা রেখাটাকে একটু কাজ করি, এটা তো আমি ইয়েতে আঁকছি। আচ্ছা, একটু ম্যানিপুলেট করে দিই, এই তো। আচ্ছা, একটু ম্যানিপুলেট করলাম, তাহলে এখন এটা ইংরেজি ইউ এর মতো লাগতেছে, রাইট? আচ্ছা, আমি তো অ্যাপ্রোপ্রিয়েটলি স্কেলিং করতে পারি নাই, বা আমি এটাকে ওইভাবে আঁকতেও পারি নাই। হ্যাঁ, 10 করে ব্যবধান নিলে লম্ব অক্ষে ঠিক ছিল, 20 করে নিয়ে একটু এটা আরেকটু ব্যবধানটা বাড়ানো উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা যখন আঁকবা তখন আমার মনে হয় ঠিকই হবে এটা। হ্যাঁ, তো এসএসসি রেখাটা এরকম হয়েছে, ওকে? নাকি আমি আবারও মানে এঁকে দিব? আচ্ছা, এটা ইংরেজি ইউ এর মতো শেপটা হবে। হ্যাঁ, এটা হলো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এমসি রেখা আঁকতে চাই, আচ্ছা, শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা তো তোমাকে আঁকতে বললো, আঁকলা। ধরো বললো যে শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা আঁকো বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা আঁকো এবং এটার আকৃতি ব্যাখ্যা করো। তো আমরা এখন আকৃতিটা ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব দেখো, যখন আমরা এক একক উৎপাদন করলাম তখন আমার এসএসসি যা বা স্বল্পকালীন গড় ব্যয় যা, যখন আমি 2 পিস উৎপাদন করলাম তখন কি তা নাকি অনেকটা কমে গেছে। ফলে রেখাটা কি হয়েছে? ডান দিকে নিম্নগামী হয়েছে। যখন আমি 3 পিস উৎপাদন করলাম তখন কিছুটা বেড়ে গেছে, ফলে রেখাটা ডান দিকে কি হয়ে গেছে? যখন 4 পিস উৎপাদন করলাম তখন আরো বেড়ে গেছে, ফলে রেখাটা কি হয়েছে? ডান দিকে আরো বেশি ঊর্ধ্বগামী হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এসি রেখাটা, এসএসসি রেখা বা এসি রেখা প্রথম পর্যায়ে ডান দিকে নিম্নগামী, পরবর্তী পর্যায়ে ডান দিকে ঊর্ধ্বগামী। এবং কখন আমার গড় ব্যয়টা সর্বনিম্ন? যখন আমি উৎপাদন করতেছি কি 2। তো যখন আমি 2 একক উৎপাদন করতেছি তখন আমার গড় ব্যয়টা কি সর্বনিম্ন। এরপরেও যখন আমি উৎপাদন বাড়াচ্ছি আমার গড় ব্যয়টা কি হয়ে যাচ্ছে? ক্রমবর্ধমান। তাহলে প্রাথমিক পর্যায়ে গড় ব্যয়টা ক্রমহ্রাসমান, তাই রেখাটা ডান দিকে নিম্নগামী। পরবর্তী পর্যায়ে গড় ব্যয়টা ক্রমবর্ধমান, তাই রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। বুঝতে পারছো? আচ্ছা, গুড। যদি এটা তুমি বুঝে থাকো, আমি এইখানেই তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এটা এসএসসি রেখা না? আচ্ছা, আমরা যদি দীর্ঘকালীন উৎপাদন নিয়ে কথা বলি, দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি? গড় উৎপাদন ব্যয় রেখা অঙ্কন করি। হ্যাঁ, এটা হলো স্বল্পকালীন গড় উৎপাদন ব্যয় রেখা। এখন তুমি যদি দীর্ঘকালীন উৎপাদনে যাও, আচ্ছা বলো তো স্যার, দীর্ঘকালীন উৎপাদনকে আমরা কি বলবো? লং টার্ম প্রোডাকশন। আচ্ছা, দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে আমি টোটাল কস্ট যদি নির্ণয় করি তাহলে এটাকে কি বলা হবে বলো? লং টার্ম টোটাল কস্ট। কি বলা হবে? আমি কিন্তু এখন স্বল্পকাল থেকে দীর্ঘকালে গেছি একটা জিনিস বোঝানোর জন্য। লং টার্ম টোটাল কস্ট বলবো না? আচ্ছা, টোটাল কস্ট মানে কি বলো তো? টোটাল কস্ট মানে কি? টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট, এটা না? টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। এখন বলো, আমি যদি বলি লং টার্ম তাহলে কি আর ফিক্সড কস্ট থাকবে? কেন থাকবে না? কারণ লং টার্মের ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো স্থির উপকরণ থাকে না, দ্যাটস ওয়াই কোনো স্থির ব্যয়ও থাকে না। তাহলে আমি যখন লং টার্ম টোটাল কস্টের কথা বলবো তখন কিন্তু ফিক্সড কস্টটা থাকবে না, শুধুমাত্র কি থাকবে বলো তো? টোটাল ভ্যারিয়েবল কস্ট। কি থাকবে? টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে লং টার্ম টোটাল ভ্যারিয়েবল কস্ট মানেই হলো লং টার্ম টোটাল কস্ট। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি লং টার্ম এভারেজ কস্ট পেতে চাই, লং টার্ম এভারেজ কস্ট পেতে চাইলে আমি কি করব? লং টার্ম টোটাল কস্টকে কি দিয়ে ভাগ দেব? কিউ দিয়ে। তাহলে আমি কি পেয়ে যাব? লং টার্ম এভারেজ কস্ট। আচ্ছা, লং টার্ম টোটাল কস্ট মানে কি? লং টার্ম ভ্যারিয়েবল কস্ট। কিউ দিয়ে ভাগ দিলাম, তার মানে কি? লং টার্ম এভারেজ কস্ট বলতে আমরা লং টার্ম ভ্যারিয়েবল কস্টকে বুঝতেছি। বুঝছি নাকি?
বা লং টার্ম এভারেজ ভ্যারিয়েবল কস্টকে বুঝতেছি। ওকে, তাহলে আমরা যখন লং টার্মে চিন্তা করব তখন কিন্তু আমাদের শুধুমাত্র কি থাকবে, ভ্যারিয়েবল কস্ট থাকবে, কোনো ফিক্সড কস্ট থাকবে না। সো লং টার্ম টোটাল ভ্যারিয়েবল কস্ট যা, লং টার্ম টোটাল কস্ট কি তাই। লং টার্ম এভারেজ ভ্যারিয়েবল কস্ট যা, লং টার্ম এভারেজ কস্ট কি হবে তাই হবে। বুঝতে পারছি আমরা? গুড, যদি বুঝে থাকো। আচ্ছা, এখন আমি এটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা যদি দেখাই, দেখো শর্ট টার্ম এভারেজ কস্ট নির্ণয় করো, এই কোয়েশ্চেন অহরহ আসবে এই অধ্যায়ে, কিন্তু লং টার্ম এভারেজ কস্ট নির্ণয় করো এটা কখনোই আসবে না। শর্ট টার্ম টোটাল কস্ট নির্ণয় করো, এই কোয়েশ্চেনটা অহরহ আসবে, কিন্তু লং টার্ম টোটাল কস্ট নির্ণয় করো, এই কোয়েশ্চেনটা কখনোই আসবে না। ওকে, তার মানে আমরা টোটাল কস্ট বলতে শর্ট টার্ম টোটাল কস্টকে বুঝবো, এভারেজ কস্ট বলতে আমরা শর্ট টার্ম এভারেজ কস্টকে বুঝবো, মার্জিনাল কস্ট বলতে আমরা শর্ট টার্ম মার্জিনাল কস্টকেই বুঝবো। ক্লিয়ার? এগুলো বলতে আমরা লং টার্মকে বুঝবো না। তবে যেটা আসতে পারে সেটা হলো যে লং টার্ম এভারেজ কস্ট রেখাটা অঙ্কন করো। কি আসতে পারে? লং টার্ম এভারেজ কস্ট রেখাটা অঙ্কন করো। আচ্ছা স্যার, এতক্ষণ আমরা যে রেখাটা অঙ্কন করলাম এটা কোন রেখা? এসএসি মানে কি? শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা। তাহলে আমরা এই যে রেখাটা দেখতেছি এই রেখাটাকে আমরা কি বলতে পারি স্যার? শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা। ওকে, তো আমরা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা কিভাবে আঁকি সেটা তো সবাই জানে, তাই না? কিন্তু লং টার্ম এভারেজ কস্ট রেখাটা কিভাবে আঁকি সেটা কি সবাই জানে? জানে? কিভাবে আঁকি বলো? হ্যাঁ, স্যার নিচে হচ্ছে যে উৎপাদন দিবেন আর উপরে হচ্ছে যে লং টার্ম এভারেজ কস্ট লিখবেন। হ্যাঁ, কিন্তু প্রথমে এই যে এসএসসি এমন এমন করে তিনটা ভাগ হবে, ওইটা স্পর্শ বিন্দুতে যেগুলো যাবে ওইটা হচ্ছে এলএসসি। মানে ও যেটা বলছে যে আমরা ভূমি অক্ষে উৎপাদন লিখবো আর লম্ব অক্ষে এমন 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 লিখবো, এমন ইউ ইউ আকৃতির এসএসসি তিনটা জিনিস হবে। তিনটেই হবে? হ্যাঁ, তাই না? আচ্ছা বলো, তুমি বলো। এই বল, আরে বল, এলএসসি রেখা কিভাবে আঁকবো? এসএসসি স্পর্শ বিন্দুগুলো একটু এলএসসি। গুড, এবার তুমি ঠিক কথা বলছো। দেখো এসএসসি এসএসসি শর্ট টার্ম এভারেজ কস্ট রেখাটা আমরা 100% ফর্মালিটিস মেনটেন করি। ভূমি অক্ষে উৎপাদন একক, লম্ব অক্ষে এভারেজ কস্ট, সংমিশ্রণ বিন্দু ফাইন্ড আউট করব, সেগুলোকে সংযোগ রেখা করলে মানে সংযোগ করে রেখা আঁকলে ওটা কি হয়ে যাবে? এসএসসি। কিন্তু আমরা যদি এলএসসি রেখা আঁকতে চাই, কি রেখা স্যার? আমরা যদি এলএসসি রেখা আঁকতে চাই বা দীর্ঘকালে, এলএসসি মানে কি? লং টার্ম এভারেজ কস্ট, তাই না? আমরা এলএসসি রেখা বা লং টার্ম এভারেজ কস্ট রেখা যদি আঁকতে চাই, তো লং টার্ম এভারেজ কস্ট রেখা কাকে বলে? এই যে আমি এখানে যে এসএসসি পেলাম শর্ট টার্ম এভারেজ কস্ট, কয়েকটি শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করে আমরা যে রেখা আঁকবো ওই রেখাটার নাম হয়ে যাবে কি? লং টার্ম এভারেজ কস্ট রেখা। বুঝছো? বুঝো নাই? এটা কি রেখা? এসএসসি, শর্ট টার্ম এভারেজ কস্ট। তাহলে কয়েকটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করে আমরা যে রেখা আঁকবো ওই রেখাটার নাম হয়ে যাবে কি? লং টার্ম এভারেজ কস্ট রেখা। তার মানে তুমি যদি লং টার্ম এভারেজ কস্ট রেখা আঁকতে চাও তোমার বেশ কয়েকটা কি দরকার? শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা দরকার। বুঝছো? ধরো আমরা একটা এলএসসি রেখা আঁকতে চাই, দ্যাটস ওয়াই আমরা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 1, শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 2, শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 3, এই তিনটা শর্ট টার্ম এভারেজ কস্টকে আমরা ব্যবহার করতেছি। ওকে, আমরা তিনটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখাকে কালেক্ট করলাম। এবার এই তিনটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সংযোগ বিন্দু স্পর্শ বিন্দুকে সংযোগ করে আমরা যদি একটা রেখা আঁকি ওই রেখাটার নাম হয়ে যাবে কি? লং টার্ম এভারেজ কস্ট রেখা। এবার এটা আমি একটু দেখাই। আচ্ছা, একটা জিনিস উৎপাদনের ক্ষেত্রে তিনটে এভারেজ কস্ট কিভাবে? আচ্ছা ধরো এটা একটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা, এটার নাম দিলাম আমরা কি? এসএসসি 1। ওকে, যার ধরো স্পর্শবিন্দু হলো এটা। ওকে,
আচ্ছা স্যার, মনে করো এটা আরেকটা এসএসসি রেখা, হ্যাঁ? আচ্ছা দেখতে তো ইউর মতো হইতে হবে। আচ্ছা ধরো এটা আরেকটা এসএসসি রেখা, ধরো এটা দিলাম আমরা এসএসসি 3, ওকে? ধরো এটা আরেকটা এসএসসি রেখা, এটা দিলাম এসএসসি 2। তো আমাদের এখানে কয়টা এসএসসি রেখা আছে বলো তো? আচ্ছা লং টার্ম মানে কি? অনেকগুলো শর্ট টার্ম মিলেই তো লং টার্ম হয়। শর্ট টার্ম বেসিক্যালি আমরা 1 বছর বলি, তো লং টার্ম মানে কি? অনেক বছর। তো ধরো একটা 1 বছর, আরেকটা 1 বছর, আরেকটা 1 বছর, একসাথে করলে কি হয়ে যাবে? 3 বছর, মানে কি? লং টার্ম। তাহলে আমরা যদি মানে কতিপয় শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সংস্পর্শ বিন্দুকে সংযোগ করে কোনো রেখা অঙ্কন করি, ওটাই হবে কি? লং টার্ম এভারেজ কস্ট রেখা। যেমন ধরো এটা একটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা, বা এটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 1 যার সংস্পর্শ বিন্দু এটা। এটা হলো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 2 যার সংস্পর্শ বিন্দু এটা। এটা হলো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা 3 যার সংস্পর্শ বিন্দু এটা। এখন আমরা কি করলাম? একটা সংযোগ রেখা আঁকলাম। এই যে এই সংযোগ রেখাটা কি করলো? এই সবগুলো রেখাকে সংযোগ করে সংযোগ করছে না বলো? বা স্পর্শ করছে, হ্যাঁ, এসএসসি 3। আচ্ছা ধরো এইখানে, তাহলে এই রেখাটার নাম হয়ে যাবে কি স্যার? এলএসসি রেখা। বুঝতে পারছি আমরা? আচ্ছা বোর্ডে এভাবে ড্রয়িং করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ওকে? তাহলে দেখো এসএসসি 1 এর এটা কি? সংস্পর্শ বিন্দু। এসএসসি 2 এর এটা কি? সংস্পর্শ বিন্দু। এসএসসি 3 এর এটা কি? সংস্পর্শ বিন্দু। এখন এই যে কতিপয় এসএসসি রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করে আমি যেই রেখাটা আঁকলাম, এই রেখাটার নাম হলো কি স্যার? এলএসি রেখা বা লং টার্ম এভারেজ কস্ট রেখা। তাহলে তোমাকে যদি কখনো বলে এলএসি রেখা অঙ্কন করো, এই এলএসি রেখা অঙ্কন করার জন্য তুমি কি করবা? কয়েকটা শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সাহায্য নিবা, ওকে? তাহলে কতিপয় শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সাহায্যে আমরা কি করতে পারি? লং টার্ম এভারেজ কস্ট রেখা অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব? প্রতিটা এসএসসি রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করে আমরা কি করব? রেখা আঁকবো। এখন বলো তো, এই যে এলএসসি রেখাটা একটা পাত্রের মতো হয়ে গেল না, যার ভিতরে অনেকগুলো কি আছে? এসএসসি রেখা আছে। এর জন্য এই এলএসসি রেখাটাকে এনভেলপ কার্ভ বলা হয়। কি বলা হয়? এনভেলপ কার্ভ। মানে এটা একটা ঝুড়ি, একটা পাত্র বা একটা খাম, যার যেমন আমরা একটা খামের ভিতরে কি করি? অনেক কাগজপত্র ঢুকে রাখি। তাহলে একটা এলএসসি রেখার ভিতরে কি থাকে? অনেকগুলো এসএসসি রেখা ঢুকানো থাকে। এর জন্য এলএসসি রেখাকে এনভেলপ কার্ভ বলা যেতে পারে। হ্যাঁ, এবং এলএসসি রেখার শেপটা বড় ইউ এর মতো হবে, মানে ইউ। এসএসসিও ইউ, এলএসসিও কি ইউ, তবে এলএসসির প্রশস্ততাটা কি হবে? এসএসসির তুলনায় অনেক বড় হবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? গুড। ও এক্স ও ওয়াই, ওকে? এখানে আমরা উৎপাদন একক দেখাচ্ছি, আর এখানে আমরা কি দেখাচ্ছি বলো? মোট ব্যয়। আচ্ছা মোট ব্যয়, এখানে মোট ব্যয় বলতে আমরা কাকে বুঝতেছি স্যার? এসটিসি, শর্ট টার্ম টোটাল কস্ট, রাইট? আচ্ছা এখন উৎপাদন কয়টা আছে বলো? উৎপাদন একক কয়টা? 1 2 3 4টা। 1 2 3 4, ওকে? এখন আমরা উপরে কাকে দেখাবো বলো তো? স্যার এটা আমি এক্সট্রা করতেছি, এটা কিন্তু এই অঙ্কের রিকোয়ারমেন্ট না, আমি এক্সট্রা করতেছি। আমরা একটা এসটিসি রেখা আঁকবো, বিকজ আমি যেন এলটিসি রেখাটা তোমাদের দেখাইতে পারি। না না যাও। আচ্ছা এখানে এসটিসি সর্বোচ্চ কত বলো? 600। সর্বনিম্ন কত? 160। যাও যাও। আমরা এখন কি করব? আমরা এসটিসি রেখা আঁকবো, ওকে? এসটিসি রেখা মানে কি? শর্ট টার্ম টোটাল কস্ট রেখা। তো শর্ট টার্ম টোটাল কস্ট রেখাটা যদি আমরা আঁকতে চাই, আমরা ভূমি অক্ষে কাকে দেখাবো? উৎপাদন একককে। আর লম্ব অক্ষে আমরা কাকে দেখাবো বলো তো? মোট ব্যয়কে বা শর্ট টার্ম টোটাল কস্টকে, ওকে? এখন দেখো শর্ট টার্ম টোটাল কস্ট আমাদের সর্বনিম্ন কত? 100, সরি, এই যে শর্ট টার্ম টোটাল কস্ট সর্বনিম্ন কত? 160, সর্বোচ্চ কত? 600। আচ্ছা আমরা তাহলে 100 100 করে নিই, ওকে? নাকি 50 করে নিব? 100 না 50? 50 করে নিবা? আচ্ছা তাহলে যদি বেটার হয় তাহলে আমরা 50 করে নিই। আচ্ছা 50, 100,
150, 200, 250, 300, 350, 400, 450, 500, ওকে 550, আর এখানে কত 600। ওকে আচ্ছা, অনেক উপরে চলে গেল। 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600। ওকে আচ্ছা, এখন যখন আমাদের উৎপাদন 1, তখন টোটাল কস্ট কত? 160, তাই না? তার মানে এটা 150, হয়তো একটু উপরে, তাই না বলো? আচ্ছা দেখো, আমার এখানে অ্যাকুরেট আসবে না স্বাভাবিক, কারণ আমি তো আর স্কেল দিয়ে আঁকতেছি না। হ্যাঁ, একটু এলোমেলো হতেই পারে। আচ্ছা, যখন 2, তখন কত বলো তো? আমাদের টোটাল কস্ট 200, তার মানে এই জায়গাটা, এটা। যখন 3, তখন কত বলো তো? 360। এটা 300, এটা 360 কোথায়? এটা না? আচ্ছা, আমি এই বিন্দুটা পেলাম। হ্যাঁ আচ্ছা, যখন আমাদের উৎপাদন 4, তখন আমাদের টোটাল কস্ট কত বলো তো? 600, তার মানে এটা 600। যখন উৎপাদন কত স্যার? 4। আচ্ছা, আমি এখানে 600 ফাইন্ড আউট করলাম, এই যে এটা। ওকে স্যার, হলো? আমরা কি বিন্দুগুলো পেলাম? গুড। এবার আমরা কি করব? বিন্দুগুলোকে সংযোগ করব। হ্যাঁ দেখো, বিন্দুগুলোকে কিভাবে সংযোগ করব। এই ওকে, এই যে রেখাটা আমি পেলাম, দেখো এইখানে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। এই তো এই রেখাটার নাম হচ্ছে কি রেখা স্যার? এসটিসি রেখা। কি রেখা? এসটিসি রেখা। ওকে, আমি এখানে ওভাররাইট করছি। এই তাহলে এসটিসি রেখার তুমি যদি শেপটা দেখো, ওই এই শেপটা এরকম হবে, ওই যে নাগিন টাইপের হবে, তাই না বলো? গত ক্লাসেও বলছিলাম। ওকে, এরকমটা হবে। আচ্ছা, এই বিন্দুটা বেশি এদিকে চলে আসছে। বেসিক্যালি এই বিন্দুটা আমি যদি সোজা করে আঁকি, তাহলে বিন্দুটা এখানে যায়, তখন শেপটা আরো সুন্দর। এই যে এরকম এসটিসি। ওকে স্যার, বুঝে গেল? তাহলে আমরা যদি উৎপাদনকে ভূমি অক্ষে বসাই আর শর্ট টার্ম টোটাল কস্টকে লম্ব অক্ষে বসাই, এবং আমরা সংযোগ বিন্দুগুলো যদি ফাইন্ড আউট করি, এই যে যেমন সংমিশ্রণ বিন্দু, যেমন 1টা 2টা 3টা 4টা সংমিশ্রণ বিন্দু পেলাম। ধরো এটা এ, এটা বি, এটা সি, আর এটা কি ডি। এখন এই সংমিশ্রণ বিন্দুগুলো সংযোগ করে আমরা যে রেখা আঁকবো, এই রেখাটার নামই হয়ে যাবে কি রেখা স্যার? এসটিসি রেখা, অর্থাৎ শর্ট টার্ম টোটাল কস্ট রেখা। এটা কি রেখা? শর্ট টার্ম টোটাল কস্ট রেখা। ওকে, এখন আসো, আমি যদি লং টার্ম টোটাল কস্ট রেখা আঁকতে চাই, এলটিসি রেখা আঁকতে চাই, দেখো লং টার্ম এভারেজ কস্ট রেখা আঁকার জন্য আমাদেরকে অনেকগুলো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সাহায্য নিতে হয়েছে। সেম ভাবে আমি যদি লং টার্ম টোটাল কস্ট রেখাটা আঁকতে চাই, আমাকে অনেকগুলা শর্ট টার্ম টোটাল কস্ট রেখার কি করতে হবে? সাহায্য নিতে হবে। বুঝতে পারছি? তাহলে অনেকগুলো শর্ট টার্ম এভারেজ কস্ট রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করলে কি পাওয়া যায়? লং টার্ম এভারেজ কস্ট রেখা। সেম ভাবে অনেকগুলা শর্ট টার্ম টোটাল কস্ট রেখার সংস্পর্শ বিন্দুগুলোকে সংযোগ করলে কি পাওয়া যাবে? লং টার্ম টোটাল কস্ট রেখা। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, বলো তো এসএসসি রেখার যে শেপ আর এলএসসি রেখার শেপ ভিন্ন নাকি সেম? এসএসসি রেখার শেপটা কেমন ছিল? এরকম। আর এলএসসি রেখার শেপটা কি ছিল? এরকম, মানে ছোট ইউ বড় ইউ। এই তো, শর্ট টার্ম হলে ছোট ইউ আর লং টার্ম হলে কি? বড় ইউ। শেপ কিন্তু সেমই ছিল, জাস্ট প্রশস্তটা কারো ছোট ছিল, কারো বড় ছিল। আচ্ছা, এখন তুমি বলো তো, আমি যদি এলটিসি রেখা আঁকতে চাই, আচ্ছা এলটিসি শর্ট টার্ম এসটিসি রেখার শেপটা কেমন? এরকম না? এরকম না বলো? এলটিসি রেখার শেপ কি হবে? সেমই হবে, কিন্তু এটা সাইজে কি হবে? বড় হবে। এগুলা ছোট ছোট
সাপের বাচ্চা আর এটা অনেক বড়, এটা অজগর সাপের মতো হবে, রাইট? বিষয়টা কিন্তু এরকমই হবে, ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা এখন চিত্রটা ড্র করি। এটা ড্র করলে মোটামুটিভাবে আমাদের আজকের ক্লাসটা শেষের দিকে চলে আসবে। আমাকে একটু বলে দিন কোনটা কোনটা পড়বে। ওকে, আমি ওই যে স্লাইড দিয়ে দিব, তুমি ছবি তুলে নিও। আচ্ছা, ও এক্স ও ওয়াই, এই তো? আচ্ছা, আচ্ছা, আমি এই যে রেখাটা আঁকার একটা ট্রিক্স, মানে আগে ওই এলএসিতে যে ভেজালটা হয়েছে এটাতে যেন না পড়ি, দ্যাটস ওয়াই আমি ঘ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, উদ্দীপকের আলোকে এমসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতি ব্যাখ্যা করো, ওকে? তো এখন আমরা এমসি রেখা অঙ্কন করব। আর এতক্ষণের এত আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই তুমি বুঝে গেছো কিভাবে এমসি রেখা আঁকতে হবে, তাই না? তাই এমসি রেখা আঁকাটা খুবই ইজি হয়ে যাবে এখন আমাদের জন্য। আমরা কি করব, এই যে উৎপাদন একক, এই উৎপাদন এককটাকে আমরা কি করব, ভূমি অক্ষে বসাবো, আর এমসি গুলোকে আমরা কি করব, লম্ব অক্ষে বসাবো। তো উৎপাদনকে ভূমি অক্ষে আর হলো গিয়ে মার্জিনাল কজ বা প্রান্তিক ব্যয়কে যদি আমরা লম্ব অক্ষে বসাই তাহলে আমরা এমসি রেখাটা পেয়ে যাব, ওকে? তো চলো আমরা এঁকে ফেলি। আচ্ছা, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাট ফার্স্ট একটা কোণ নিলাম, ও এক্স এবং ও ওয়াই হচ্ছে আমাদের কোণ। তো আমরা ভূমি অক্ষে কি বসাচ্ছি, উৎপাদন একক, ওকে? ভূমি অক্ষে আমরা উৎপাদন একককে বসাচ্ছি। তাহলে আমাদের এখানে উৎপাদন কটা, 1 2 3 4টা, 1 2 3 4, 1 2 3 4, এই হলো আমাদের উৎপাদন। ঘরগুলো সমান ব্যবধান থাকতে হবে, যেহেতু সংখ্যাগুলো সমান তাই, বা সংখ্যাগুলোর ব্যবধান যেহেতু সমান তাই ঘরগুলোর ব্যবধানও সমান থাকতে হবে। এবার আমরা যদি প্রান্তিক উৎপাদনের দিকে তাকাই, দেখো আমাদের প্রান্তিক উৎপাদন আমরা যে দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন হচ্ছে কত, 40, এবং সর্বোচ্চ কত, 240। সো আমরা লম্ব অক্ষে এখন প্রান্তিক উৎপাদনকে দেখাবো, প্রান্তিক উৎপাদন ব্যয়কে দেখাবো, রাইট? প্রান্তিক উৎপাদন ব্যয় বা এমসিকে দেখাবো এখন আমরা লম্ব অক্ষে। তো আমরা কিভাবে দেখাবো, আমরা ঘরগুলো এমনভাবে আঁকবো যেন 40 থেকে 240 পর্যন্ত কাভার করে। ধর আমরা 50 করে ব্যবধান নিয়ে নিই, হ্যাঁ, মার্জিনটাকে সহজ কর বা স্কেলিংটাকে সহজ করার জন্য। তো 50, দেন এখানে কত হবে, 100, এখানে 150, 200, 250, 300, 350, 400, ওকে? 400 পর্যন্ত তো আমাদের যাওয়ার দরকারই নেই, 240 হলো আমাদের লাস্ট। তাহলে আমরা এখানে 50 লিখলাম, 100 লিখলাম, 150 লিখলাম, 200 লিখলাম, 250 লিখলাম, দ্যাটস এনাফ। এই পর্যন্তই হবে, যেহেতু আমাদের সর্বোচ্চ এমসি হচ্ছে 240। আচ্ছা, এবার আমরা উৎপাদনগুলোর বিপরীতে কি করব, এমসিকে বসাবো, ওকে? তো যখন আমাদের উৎপাদন 1 তখন আমাদের এমসি কত, 160। 1 যখন, তখন হলো 160, অর্থাৎ এই যে 50-50-এর একটু উপরে আমরা ধরতে পারি পয়েন্টটাকে। এটা যে 100% একুরেট হতে হবে বিষয়টা এমন না, যেহেতু তোমাদেরকে গ্রাফ পেপার দিবে না, তোমরা কি করবা, তোমরা ওই সাদা কাগজের মধ্যেই মানে তোমাদের এই চিত্রগুলোকে ড্র করবা। দ্যাটস ওয়াই একদম 100% একুরেট হওয়া নট নেসেসারি, ওকে? এরপরে আমরা কি করব, যখন উৎপাদন 2 তখন এমসি কত, 40। তো আমরা এখন সংমিশ্রণ বিন্দুটাকে নির্ণয় করব, ওকে? যখন 2 তখন হলো 40, 40 মানে কি 50-এর চেয়ে একটু নিচে। সো আমরা এখান থেকে যেতে পারি 2, এই বিন্দুটাকে আমরা পেলাম, ওকে? অ্যান্ড দেন যখন আমাদের উৎপাদন হলো 3 তখন প্রান্তিক ব্যয় কত, 160। তো যখন 3 তখন হলো কত, 160, তার মানে এই যে সেম পয়েন্টটাই 160, এই বিন্দুটা আমরা পেলাম সংমিশ্রণ বিন্দু। দেন যখন 4 আমাদের উৎপাদন, প্রান্তিক ব্যয় হলো 240। আচ্ছা, 240 মানে 250-এর একটু নিচে, ওকে? একটু নিচে ধরলাম। দেখো আমি যেহেতু বোর্ডে আঁকতেছি, সো আমার একটু আঁকাবাঁকা হচ্ছে, তোমাদের যেন এই আঁকাবাঁকাটা না হয় এটা তোমাদেরকে এনশিওর করতে হবে। আঁকাবাঁকা হলে কিন্তু
মানে এতটা আঁকাবাঁকা হওয়া যাবে না যেটা চোখে ধরা পড়ে। হ্যাঁ, 100% একুরেট হওয়া যেমন নেসেসারি না, তেমনি অনেক বেশি যদি তোমরা আঁকাবাঁকা করে ফেলো তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, কিছুটা আর কি হইতে পারে, বাট চোখে পড়ার মতো এরকম আঁকাবাঁকা হলে হবে না। তো আমরা সংমিশ্রণ বিন্দুগুলো পেয়ে গেলাম, একটা বিন্দু পেলাম, দুইটা, তিনটা, চারটা। এখন আসো আমরা এই বিন্দুগুলোকে সংযোগ করব। ওকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে একটু বর্ধিত করে দিলাম। এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটাই হলো এমসি রেখা। ধরো আমরা এই সংমিশ্রণ বিন্দুটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে কি ডি। তো আমরা যদি চাই গ্রাফটাকে এক্সপ্লেইনও করতে পারি যে কিভাবে আমরা এই রেখাটাকে অঙ্কন করলাম। ওকে, তো আমরা কি বলতে পারি যে আমরা ভূমি অক্ষে উৎপাদন একক বসালাম এবং লম্ব অক্ষে আমরা কি করলাম, প্রান্তিক উৎপাদন ব্যয়কে বসালাম। তো যখন আমাদের উৎপাদন 1 একক তখন প্রান্তিক ব্যয় হচ্ছে 160, যা সংমিশ্রণ বিন্দু এ। অনুরূপভাবে যখন আমাদের উৎপাদন 2, 3 এবং 4 একক তখন আমাদের প্রান্তিক উৎপাদন ব্যয় হচ্ছে গিয়ে 40, 160 এবং 240, যার সংমিশ্রণ বিন্দুগুলো হলো যথাক্রমে বি, সি এবং ডি। এবার আমরা সংমিশ্রণ বিন্দু এ, বি, সি এবং ডি কে সংযোগ করে একটি রেখা অঙ্কন করি, যে রেখাটাকে আমরা কি বলবো, এমসি রেখা। ওকে, তাহলে এমসি রেখা আমরা কিভাবে আঁকলাম, আমরা মানে বিবরণও দিয়ে দিলাম। এবার আমাদেরকে যেটা বলছে যে এমসি রেখাটার কি করো, এমসি রেখার আকৃতিটাকে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এখন এমসি রেখার আকৃতিটাকে ব্যাখ্যা করব। স্যার, আমরা সবাই জানি অর্থনীতির যে চিত্রগুলো আমরা আঁকি, যে রেখাগুলো ড্র করি, যদি মানগুলো কমতে থাকে রেখাটা ডান দিকে কি হবে, ক্রমহ্রাসমান হবে। আর যদি মানগুলো বাড়তে থাকে রেখাটা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো দেখো, আমরা যখন 1 পিস পণ্য উৎপাদন করেছিলাম আমাদের এমসি 160 ছিল, 2 পিস উৎপাদনের ক্ষেত্রে কত, 40, তার মানে এখানে কমে গেছে। তাহলে প্রাথমিক পর্যায়ে আমি উৎপাদন বাড়ানোর কারণে আমার এমসিটা কমে গেছে, দ্যাটস ওয়াই এমসি রেখাটা প্রাথমিক পর্যায়ে ডান দিকে নিম্নগামী হয়েছে। অ্যান্ড দেন আমি যখন 2 থেকে বাড়িয়ে 3 করলাম আমার এমসি কিন্তু বেড়ে গেছে, যখন 4 করলাম আরও বেড়ে গেছে। তার মানে যে দ্বিতীয় পর্যায়ে আমাদের এমসিটা কি হয়েছে, বেড়ে গেছে, অর্থাৎ এমসি রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক পর্যায়ে উৎপাদন বাড়ানোর ফলে প্রান্তিক উৎপাদন ব্যয় হ্রাস পায়, ফলে এমসি রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। এবং পরবর্তী পর্যায়ে উৎপাদন বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে প্রান্তিক উৎপাদন ব্যয় রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখাটা প্রাথমিক দিকে বা প্রাথমিক পর্যায়ে ডান দিকে নিম্নগামী এবং পরবর্তী পর্যায়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এটাই হলো এমসি রেখার আকৃতির ব্যাখ্যা বা বিশ্লেষণ। ওকে, তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আমি যা কিছু পড়ালাম। আই থিঙ্ক ইনশাআল্লাহ তোমরা এই টাইপের যত কোয়েশ্চেন আসবে এগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। স্যার, এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটা যশোর বোর্ডে এসে 2022 সালে। ওকে, এটা উৎপাদন ব্যয় রিলেটেড একটা ম্যাথ। তো আমরা এখন এটাকে সলভ করব। আচ্ছা, উৎপাদন ব্যয় রিলেটেড বেসিক ইনফরমেশনগুলো আমাদের জানা আছে না, বলো? ইয়েস, আমরা সবাই জানি যে উৎপাদন কি, আমরা উপকরণ ব্যবহার করে মানুষের অভাব বা প্রয়োজন পূরণে সক্ষম এমন কোনো কিছু যদি তৈরি করি, সেটাকেই বলা হয় কি, উৎপাদন। সহজ কথা, উপযোগ তৈরি করার কার্যক্রমকে উৎপাদন বলে, বা প্রকৃতি প্রদত্ত উপকরণগুলোকে মানুষের ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলাটাকেই উৎপাদন বলে, বা প্রকৃতি প্রদত্ত উপকরণের রূপগত পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলাটাকেই উৎপাদন বলে, বা এই কাজগুলোকে উৎপাদন বলে। ওকে, এখন আমরা যখন উৎপাদন করি, উৎপাদনটা কয় রকম হতে পারে? 2 রকম। একটা হলো স্বল্পকালীন উৎপাদন, আরেকটা কি, দীর্ঘকালীন উৎপাদন। আচ্ছা, আমরা যদি এমন কিছু তৈরি করি যেটা আমরা লং টাইম ধরে তৈরি করতে থাকবো, মানে আমরা এমন কিছু বানানোর কাজ করতেছি, আমরা এমন কিছু উৎপাদনের কাজ করতেছি যে কাজে আমরা দীর্ঘ সময় পর্যন্ত লেগে থাকব, বা যেই পণ্য বা যে সেবা বা দ্রব্যটা আমরা দীর্ঘ সময় পর্যন্ত তৈরি করব, এটাকে বলা হয় কি, দীর্ঘকালীন উৎপাদন। আর আমরা যদি এমন কোনো পণ্য বা এমন কোনো সেবা বা এমন কোনো দ্রব্য উৎপাদন করি যেটা আমরা অল্প সময়ের জন্য তৈরি করতেছি, হ্যাঁ, ধরো 1 বছর বা তার চেয়েও কম সময়ের জন্য, এটাকে আমরা কি বলবো স্যার? স্বল্পকালীন উৎপাদন। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে
তোমার উৎপাদনটা কি স্বল্পকালীন নাকি তোমার উৎপাদনটা দীর্ঘকালীন, এটার আনসার কি হবে? তুমি কিভাবে বুঝবা যে তোমার উৎপাদনটা স্বল্পকালীন, বা আমি কিভাবে বুঝবো যে তোমার উৎপাদনটা স্বল্পকালীন? কস্ট থাকবে এবং যদি তোমার উৎপাদনের মধ্যে কোনো স্থির উপকরণ থাকে। ওকে, তা আমরা উৎপাদন করার সময় কি ব্যবহার করি? উপকরণ। তো কিছু উপকরণ পরিবর্তনশীল আর কিছু উপকরণ কি স্থির। এমন স্থির এবং পরিবর্তনশীল, ফিক্সড এবং ভ্যারিয়েবল, দুই রকমের উপকরণের কম্বিনেশন যদি থাকে আমার উৎপাদনে, তাহলে আমি বুঝবো এটা হলো স্বল্পকালীন। আর যদি এই ধরনের কোনো কম্বিনেশন না থাকে, আমার সবগুলো উপকরণ যদি হয় পরিবর্তনশীল, তাহলে বুঝবো কি আমাদের এই উৎপাদনটা দীর্ঘকালীন। ওকে, তাহলে স্বল্পকালীন উৎপাদন বোঝার উপায় কি? উৎপাদনের মধ্যে স্থির উপকরণ থাকবে। আর দীর্ঘকালীন উৎপাদন চেনার উপায় কি? উৎপাদনের মধ্যে বা উৎপাদনের উপকরণের মধ্যে কোনো স্থির উপকরণ থাকবে না, সবাই কি পরিবর্তনশীল। ওকে স্যার, এবার দ্বিতীয় কথায় আসি। আমরা যে উৎপাদন করার জন্য উপকরণগুলো ব্যবহার করতেছি, এই উপকরণগুলো কি ফ্রিতে পাওয়া যাবে? নো, প্রতিটা উপকরণের জন্য আমাদেরকে ব্যয় বহন করতে হবে। তো স্থির উপকরণগুলো আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে যে ব্যয় বহন করতে হয় সেটাকে বলা হয় কি স্থির ব্যয়। কি বলে? আর পরিবর্তনশীল উপকরণগুলোর জন্য আমাদেরকে যে ব্যয় বহন করতে হয় সেটাকে কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় এমন ব্যয় যে ব্যয়টা আমার উৎপাদন বাড়ুক বা কমুক চেঞ্জ হবে না, অলওয়েজ সেম থাকবে। পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? যে আমার উৎপাদন বাড়ার সাথে সাথে যে ব্যয়টা বেড়ে যাবে, উৎপাদন কমার সাথে সাথে যে ব্যয়টা কমে যাবে, সেটাকে কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। ওকে, এখন আমি যদি স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় দুটো ব্যয়কে যোগ করি, তাহলে আমি কি পেয়ে যাব বলো তো? মোট ব্যয়। কি পেয়ে যাব? মোট ব্যয়। আর মোট ব্যয়কে আমরা যদি উৎপাদন একক দিয়ে ভাগ দিই, উৎপাদন সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? গড় ব্যয়। কি পেয়ে যাব? আমার এক পিস উৎপাদন বাড়ার কারণে মোট ব্যয় যতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে আমরা কি বলবো? প্রান্তিক ব্যয়। কি বলবো? প্রান্তিক ব্যয়। তাহলে এই উৎপাদন ব্যয়, এই অধ্যায়ের ম্যাথগুলো যখন তুমি সলভ করবে, আমি এতক্ষণ বেসিক নিয়ে একটু কথা বললাম, একটু রিভিউ করে নিলাম। তো এই অধ্যায়ের ম্যাথগুলো যখন তুমি সলভ করবা, তখন তোমার মাথায় কিন্তু এই তথ্যগুলো রাখতে হবে। ওকে, যে উৎপাদন ব্যয় ম্যাথগুলো সলভ করতে গেলে আমার প্রশ্নের মধ্যে ফিক্সড কস্ট বা স্থির ব্যয় থাকতে পারে, পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট থাকতে পারে, মোট ব্যয় বা টোটাল কস্ট থাকতে পারে, তাই না? গড় ব্যয় বা এভারেজ কস্ট থাকতে পারে, প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট থাকতে পারে। ওকে, এই ব্যয়গুলো আমাদের থাকতে পারে। তো আমরা তো এখনো প্রশ্ন পড়ি নাই, পড়েছি? আমরা এগুলো জাস্ট একটু রিভিউ করে নিলাম। এবার আমরা একটু প্রশ্নটা দেখি। তো প্রশ্নটা কি? একটি বেকারিতে ব্রেড তৈরির ব্যয় নিম্নরূপ। আচ্ছা, ব্রেড মানে রুটি। একটা বেকারিতে রুটি তৈরি হয়। তো রুটি তৈরির পরিমাণটা দেয়া আছে, কোয়ান্টিটিটা দেয়া আছে, 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড, 6 পাউন্ড, এইভাবে দেয়া আছে কোয়ান্টিটি, রুটি তৈরির কোয়ান্টিটি বা রুটির পরিমাণটা দেয়া আছে, বা রুটি উৎপাদনের এককটা দেয়া আছে। এবং নিচে কি দেয়া আছে? মোট ব্যয় দেয়া আছে। ওকে, যখন আমরা 1 পাউন্ড রুটি তৈরি করি, ব্যয় হয় কত? 60 টাকা। 2 পাউন্ড তৈরি করলে 80 টাকা, 3 পাউন্ডে 90 টাকা, 4 পাউন্ডে 120, 5 পাউন্ডে 200, 6 পাউন্ডে কত? 360। এগুলো কি ব্যয় স্যার? মোট ব্যয়। ওকে, আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে আস্ক করি, প্রশ্ন করি, এটা কি স্বল্পকালীন উৎপাদন নাকি দীর্ঘকালীন উৎপাদন? আনসার কি হবে? আচ্ছা, আমাদের এই যে উৎপাদনটা, এখানে কি কোনো স্থির ব্যয় দেয়া আছে? কোনো স্থির ব্যয় দেয়া নাই। ওকে, আচ্ছা, এখানে কি বলছে মোট ব্যয় পুরাটাই পরিবর্তনশীল ব্যয়? তাও বলে নাই। তার মানে আমরা কি কনফিউজ না? আসলে স্বাভাবিকভাবেই আমরা জানি মোট ব্যয়টা কিভাবে পাওয়া যায় বলো তো? আমরা টোটাল কস্টটা কিভাবে পাই? ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়, এই দুইটার যোগফলকেই আমরা কি বলি? টোটাল কস্ট বা টিসি, রাইট? তো এখানে আমাদের উৎপাদন দেয়া আছে আর কি মোট ব্যয় দেয়া আছে, কিন্তু মোট ব্যয়ের বিশ্লেষণটা এখানে দেয়া নেই। ওকে, আচ্ছা, কেন দেয়া নেই? কারণ হলো ফিক্সড কস্টটা নাই। তো দীর্ঘকালীন সময়ে যেটা ভ্যারিয়েবল কস্ট সেটাই হলো কি টোটাল কস্ট।
তারপরে আমরা বলতে পারি এটা হলো কি দীর্ঘকালীন উৎপাদন। কেন দীর্ঘকালীন উৎপাদন? বিকজ এখানে কোনো স্থির ব্যয় দেয়া নাই। বুঝছো নাকি বুঝছো নাই? যদি এটা স্বল্পকালীন উৎপাদন হইতো মাস্ট বি এখানে কি দেয়া থাকতো? ফিক্সড কস্ট দেয়া থাকতো। ওকে স্যার? আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। তো আমরা তো এখানে দেখলাম যে আমাদের ভিন্ন ভিন্ন পরিমাণ উৎপাদন দেয়া আছে এবং উৎপাদনের উপর ভিত্তি করে আমাদের ভিন্ন ভিন্ন পরিমাণ মোট ব্যয় দেয়া আছে। ওকে, এখানে কি বলছে? ক, উৎপাদন কাকে বলে? তা আমরা তো ফার্স্টেই বললাম যে উপযোগ সৃষ্টি করার কার্যক্রমকে উৎপাদন বলে, বা প্রকৃতি প্রদত্ত উপকরণগুলো মানুষের ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার বা রূপগত পরিবর্তন ঘটানোর কার্যক্রমকে উৎপাদন বলে। ওকে, আচ্ছা খ কি বললো? দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না, বুঝিয়ে বলো। আচ্ছা, দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় থাকে না, বুঝিয়ে বলো। এই যে এইমাত্র তো আমরা সেটাই বললাম যে আমাদের উৎপাদনটা স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন, এটা ডিপেন্ড করে কিসের উপর? স্থির ব্যয়ের উপর। যখন আমরা স্বল্প সময়ের জন্য উৎপাদন করি তখন আমাদের উৎপাদনের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, এখানে কিছু উপকরণ কি থাকবে? ফিক্সড, কিছু উপকরণ কি থাকবে? পরিবর্তনশীল। বাট আমরা যখন দীর্ঘ সময়ের জন্য উৎপাদন করব তখন আমাদের স্থির উপকরণ বলে কিছুই থাকবে না, আমাদের সব উপকরণগুলোই কি হবে? পরিবর্তনশীল। যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আমরা পণ্য উৎপাদন করি, রাইট? তো ধরো আমরা পণ্য উৎপাদনের জন্য ক্যাপিটাল ইউজ করি আর লেবার ইউজ করি। তার মানে আমি বলতে পারি কিউ ইজ দ্য ফাংশন অফ কে অ্যান্ড এল। কিউ মানে উৎপাদন, উৎপাদনের পরিমাণকে আমরা কিউ বলতেছি। তো উৎপাদন করার জন্য আমরা কি ব্যবহার করতেছি? ক্যাপিটাল। আর কি ব্যবহার করতেছি? লেবার। ধরো আমি অল্প সময়ের জন্য উৎপাদন করতেছি। ধরো কি হলো, ধরো আমাদের গ্রামে বন্যা হয়েছে, তো রাস্তাঘাট ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে। ধরো এটা এক মাস বা 2 মাস পর্যন্ত এই অবস্থাটা স্থায়ী থাকে। তো আমি কি চিন্তা করলাম যে আমি চিংড়ি চাষ করব এই 2 মাসের জন্য। আচ্ছা, তাহলে আমার এটা কি স্বল্পকালীন উৎপাদন না দীর্ঘকালীন? স্বল্পকালীন। তো ধরো আমি 10,000 টাকা ক্যাপিটাল ইউজ করতেছি, আমি আর আমার ফ্রেন্ড মিলে এই কাজটা শুরু করছি। তাহলে আমরা লেবার কয়জন? 2 জন। এখন ধরো আমার যে উৎপাদনটা 2 মাসের জন্য, এখন যদি মনে হয় যে না পরিস্থিতি ভালো, তাহলে আমি কি করব? আমি কি আরও টাকা এখানে ইনভেস্ট করব? উত্তর হলো না, আমি কিন্তু ক্যাপিটাল আর ইনভেস্ট করতে চাইবো না। হয়তো আমি আরও 2-1 জন লোক নিব, লেবার নিব। কেন? কারণ আমি আজকে নিলাম কালকেই বাদ দিয়ে দিতে পারবো, তাই না? বা আমি লেবার কি করতে পারবো? নিয়ে আবার ছাঁটাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো দ্রুত। কিন্তু আমি যদি 10,000 জায়গায় 1 লাখ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করি, এটাকে সহজে উঠাইতে পারবো? উত্তর হলো না। তার মানে আমি কিন্তু এখানে ক্যাপিটালটা ইনভেস্ট করতে চাইবো না, আমার 10,000 টাকা ক্যাপিটাল 10,000ই রাখবো, কিন্তু আমি লেবার নামক উপকরণটাকে কি বাড়াবো অথবা কমাবো, তাই না? বলো। তার মানে বোঝা গেল স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে আমার ক্যাপিটালটা কি থাকতেছে? ফিক্সড, বাট লেবারটা কি হচ্ছে? ভ্যারিয়েবল। ওকে, কিন্তু যদি এমন হয় যে আমরা পড়াশোনা করে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা চিংড়ির ঘের দিলাম, তো আমাদের কাজে কি রেস্ট অফ দ্য লাইফ আমরা কি করব? চিংড়ি চাষ করব। আচ্ছা, তো ফার্স্টে স্টার্ট করলাম মনে করো 10 লাখ টাকা নিয়ে। 1-2 বছর পর যখন আমরা ব্যবসাটা বুঝে গেলাম, ব্যবসাটা বড় হলো, তখন আমরা কি 10 লাখ টাকাই রাখবো? হয়তো 50 লাখ বানায় ফেলবো, হয়তো 1 কোটি বানায় ফেলবো। লেবার কি যা ছিল তাই রাখবো না বাড়ায় ফেলবো? তো দীর্ঘকালীন সময় আমি কোনো কিছুই কি ফিক্স রাখতেছি না, সব কিছুই পরিবর্তন করতেছি। আর স্বল্পকালীন সময় আমি কি চাইলে সব পরিবর্তন করতে পারতেছি? এই 2 মাসের মধ্যে আমার কি ক্যাপিটাল বাড়ানো সম্ভব? 10,000কে 10 লাখ বানানো সম্ভব? সম্ভব না। তাহলে যখন আমরা স্বল্পকালীন উৎপাদন করি তখন কিন্তু কিছু কিছু উপকরণ আমি চাইলেও কি করতে পারি না, চেঞ্জ করতে পারি না, ওইগুলো স্থির উপকরণ। আর কিছু কিছু উপকরণ হয়তো আমরা কি করতে পারি, চাইলে চেঞ্জ করতে পারি, ওইটাকে কি বলা হয়? পরিবর্তনশীল উপকরণ। কিন্তু যখন আমরা দীর্ঘ সময়ের জন্য উৎপাদন করব তখন স্থির উপকরণ বলে কোনো উপকরণই থাকবে না, আমরা যে কোনো উপকরণটাকে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। তো বিষয়টা এখানে যে দীর্ঘকালীন সময়ে স্থির ব্যয় থাকে না কেন?
কারণ দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে স্থির উপকরণ বলে কোনো উপকরণ থাকে না। তো যেহেতু স্থির উপকরণই থাকে না, দ্যাটস ওয়াই আমাদের স্থির ব্যয়ও থাকে না। ওকে স্যার? আচ্ছা, এরপরে আসো গ। গ বললো ব্রেড তৈরির মোট ব্যয় রেখা অঙ্কন করো। তো আমাদেরকে কি অঙ্কন করতে বলছে? মোট ব্যয় রেখা। আচ্ছা, মোট ব্যয়কে আমরা কি বলি? টোটাল কস্ট। তার মানে আমরা এখন একটা রেখা আঁকবো, যে রেখাটার নাম হবে কি? টোটাল কস্ট রেখা বা মোট ব্যয় রেখা বা টিসি রেখা। তো তুমি যদি টিসি রেখা আঁকতে চাও, ওকে, সেক্ষেত্রে তোমাকে এই যে উৎপাদনের পরিমাণ এটা বসাতে হবে ভূমি অক্ষে, আর টোটাল কস্টের পরিমাণ এটা বসাতে হবে কোথায়? লম্ব অক্ষে। ওকে, তো অর্থনীতির চিত্রগুলো আঁকার জন্য আমরা অ্যাট ফার্স্ট কি করি? একটা কোণ নিই। এটা কি স্যার? একটা কোণ। এই কোণের এটাকে আমরা কি বলতেছি? ভূমি অক্ষ। আর এটাকে কি বলতেছি? লম্ব অক্ষ। তো ভূমি অক্ষে আমরা কাকে বসাবো? উৎপাদনের পরিমাণকে। উৎপাদনের পরিমাণ, ওকে স্যার, বা কিউ। আর আমরা কি রেখা আঁকতে চাই? মোট ব্যয় রেখা। সো আমরা মোট ব্যয়কে কোথায় বসাবো? লম্ব অক্ষে। তো আমরা এখানে লিখতে পারি মোট ব্যয় বা টিসি, টোটাল কস্ট, রাইট? মোট ব্যয় বা টোটাল কস্ট টিসি। ওকে স্যার? আচ্ছা, এখন বলো তো আমাদের উৎপাদন কয়টা দেয়া আছে? 6টা। তো আমরা মানে সিমিলার মানে একদম সমান স্পেস নিয়ে নিয়ে কি করব? 6টা ঘর আঁকবো। ধরো এটা হলো 1 2 3 4 5 6। আমি আন্দাজে করলাম, এটা অনুমান নির্ভর হয়ে, বাট তোমরা তো স্কেল দিয়ে কাটবা, তাই না? যেন অ্যাকুরেট হয় পার্থক্যগুলো। প্রতিটা ঘরের ব্যবধান তোমার কি হবে? সমান হবে, কারণ সংখ্যাগুলো কি? সমান। তো এটাকে আমরা বলতেছি 1, এটা কি 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি 6। তাহলে আমাদের মোট উৎপাদন কত? 6। সো আমরা এখানে 6টা ঘর নিলাম। আচ্ছা, এবার আমরা লম্ব অক্ষে কাকে বসাবো বলো তো? মোট ব্যয়কে, টিসিকে। তো তুমি বলো টিসি সর্বনিম্ন কত? 60। সর্বোচ্চ কত? 360। এখন এখানে কি তুমি 360টা ঘর আঁকবা? নো, এটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, তাই না? তো আমরা একটা কাজ করি, ধরো আমরা 50 করে নিতে পারি। হ্যাঁ, তো আমরা সমান কিছু ব্যবধান আঁকবো, প্রত্যেকটা ব্যবধান কত হবে? 50 করে। সো ঘরের ব্যবধানগুলো কিন্তু ইকুয়াল করতে হবে। হ্যাঁ, ধরো 50, 100, 150, 200, 250, 300, 350, 400। ওকে, 50, 100, 150, 200, 250, 300, 350, 400 হলো। আচ্ছা, এবার বলো, এবার আমরা কি করব? এই যে উৎপাদন এককের বিপরীতে টোটাল কস্ট কত সেটাকে আমরা শো করব। হ্যাঁ, তো দেখো তোমার উৎপাদন কত? 1, তখন মোট ব্যয় কত? 60। আচ্ছা, উৎপাদন কত? 1, এই যে এটা, এই পয়েন্ট, মোট ব্যয় কত? 60। এখন 60 কি এখানে আছে? না। আচ্ছা দেখো, এটা 50 আর এটা কি 100, ঠিক মাঝখানটা কত? 75। ঠিক মাঝখানটা কি? 75। তাহলে আমি মাঝখানের থেকে আরো নিচে নিব, বা 50-এর থেকে কিছুটা উপরে নিব। এটা যদি 75 হয়, 60 কোথায় হইতে পারে? ধরো এই জায়গাটা। এটা মানে একদম 100% একুরেট হইতে হবে এমন না, বাট তোমার তো কমন সেন্স বলে একটা বিষয় আছে, তাই না? তো এটা যদি 50 হয়, এটা যদি 100 হয়, তাহলে আগে তুমি মিডল পয়েন্টটা বের করো 75। তাহলে মিডল পয়েন্টের মিডলে হয়তো তুমি বসাইতে পারো কি 60, বা মিডল পয়েন্টেরও মিডলের একটু নিচে বসাতে পারো 60। ওকে, তাহলে আমরা 2টা পয়েন্ট ফাইন্ড আউট করলাম। এখন দেখো, এখান থেকে আমরা ডট 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 সরল রেখা আকারে নিব, এখান থেকে ডট 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 সরল আকারে নিলাম। তো এই ডটগুলো কোথায় ছেদ করলো? এটা না, এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এটার নাম হলো সংমিশ্রণ বিন্দু। কি স্যার? এটা সংমিশ্রণ বিন্দু। তার মানে যখন আমাদের উৎপাদন এক একক, তখন আমাদের মোট ব্যয় কত? 60, যার সংমিশ্রণ বিন্দু কি? এ। এই বিন্দুটার আমরা একটা নাম দিলাম, কি নাম? এ। তো সংমিশ্রণ বিন্দু এ। এবার আসো, তোমার উৎপাদন কত? 2।
মোট ব্যয় কত 80। তাহলে এটা হলো, আচ্ছা যদি 80 হয় তো একটু দেখো, এটা 50, এটা 100, এই দুইটার মাঝখান কোনটা? এটা কি 75? তাহলে আমি কি ঠিক মাঝখানে দিব না একটু উপরে? একটু উপরে দিলাম। আচ্ছা এই বিন্দুটা আমরা পরে নাম দিব না, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ডট ডট সোজা গেলাম, এখান থেকেও সোজা গেলাম। যখন এখানে উৎপাদন কত 2 আর মোট ব্যয় কত 80, এটা হলো 80। এই যে বিন্দুটা পেলাম এটা হলো আমাদের সংমিশ্রণ বিন্দু। আচ্ছা এবার আসো, উৎপাদন কত 3, এটা মোট ব্যয় কত 90, তাই না? আচ্ছা মোট ব্যয় হচ্ছে 90, তো এটা 50 আর এটা 100, তাই 90 কোথায় হইতে পারে? এই যে 80 যেটা ধরছে, 80 আর 100-র মাঝখানটা কি 90। আচ্ছা সব মানগুলো এখানেই মানে ইয়ে হয়ে গেছে, তাই না? আচ্ছা এইখান থেকে যদি আসি, এই যে এটা, ওকে। এবার বলো, যখন তোমার উৎপাদন 4, ওকে 4, তখন তোমার মোট ব্যয় কত 120। এটা হলো 100, এটা হলো কত 150, তো দুইটার মাঝখান কত 125। তো ঠিক মাঝখানে ধরবো না, একটু নিচে নিব, একটু নিচে নিলাম, ওকে। এবার এখান থেকে আমরা সোজা যাই আর এখান থেকেও সোজা যাই, এইগুলা কিন্তু সোজা হইতে হবে, হ্যাঁ ওকে। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম এটা একটা সংমিশ্রণ বিন্দু, রাইট। যখন তুমি উৎপাদন করছো কত 5, তখন কত 200, এই যে এটা, তাই না? এটা এই বিন্দুটা, রাইট, ঠিক আছে। এরপরে তোমার উৎপাদন কত 6, তখন তোমার মোট ব্যয় কত 360, এটা 350, এটা কি 400, মাঝখানটা কত হয় 375। তাহলে 350 375-এর মাঝখানটায় 360 থাকবে, তাই না? মানে মাঝখানের থেকে কি হবে একটু নিচে, ওকে। মানে এইভাবে তুমি গেস করে নিবা আর কি। আচ্ছা তাহলে আমরা এই যে বিন্দুটা পেলাম, এটা কি বিন্দু? সংমিশ্রণ বিন্দু, রাইট। তাহলে আমরা দেখো এখানে কয়টা উৎপাদন দেওয়া আছে, তাহলে দেখো এই যে আমরা এখানে যে চিত্রটা ড্র করলাম, হ্যাঁ, তো আমরা কিভাবে ড্র করলাম? আমরা ভূমি অক্ষে কাকে বসালাম? উৎপাদন একককে। লম্ব অক্ষে কাকে বসালাম? মোট ব্যয়কে, ওকে। এবং আমরা এই যে সংমিশ্রণ বিন্দুগুলো নির্ণয় করলাম, তাই না? যখন উৎপাদন 1 একক, তখন মোট ব্যয় কত 60 টাকা, যার সংমিশ্রণ বিন্দু কি এ। আচ্ছা বন্ধ করে দেন। আবার যখন উৎপাদন 2 একক, হ্যাঁ, তখন আমাদের মোট ব্যয় 80, যার সংমিশ্রণ বিন্দু কত বি, হ্যাঁ ঠিক আছে। আবার যখন উৎপাদন 3 একক, তখন আমাদের মোট ব্যয় কত বলো তো 90, যার সংমিশ্রণ বিন্দু কি সি। যখন আমাদের উৎপাদন 4 একক, তখন মোট ব্যয় কত 120, যার সংমিশ্রণ বিন্দু ডি, ওকে। যখন উৎপাদন 5 একক, তখন আমাদের মোট ব্যয় কত 200, যার সংমিশ্রণ বিন্দু ই। যখন উৎপাদন 6 একক, তখন আমাদের মোট ব্যয় কত 360, যার সংমিশ্রণ বিন্দু কি এফ। তাহলে আমরা সংমিশ্রণ বিন্দুগুলো পেয়ে গেলাম, উৎপাদন একক এবং মোট ব্যয় সংমিশ্রণ বিন্দুগুলো পাওয়া গেছে। সংমিশ্রণ বিন্দু মানে কি? এই যে এই বিন্দুটা কি প্রকাশ করতেছে? দেখো এই বিন্দুটাতে তুমি কি পাচ্ছ? যে ভূমি অক্ষের দিকে গেলে তুমি কাকে পাবা? উৎপাদনকে। আর লম্ব অক্ষের দিকে গেলে কাকে পাবা? মোট ব্যয়। তার মানে এই বিন্দুটা কি প্রকাশ করতেছে? যখন তোমার উৎপাদন 1, তখন তোমার মোট ব্যয় কত 60। ধরো এই বিন্দু কি প্রকাশ করতেছে? যখন তোমার উৎপাদন 5, তখন তোমার মোট ব্যয় কত 200। বুঝতেছো কথাগুলো? এই জন্য এগুলাকে সংমিশ্রণ বিন্দু বলে। অর্থাৎ উৎপাদন একক এবং মোট ব্যয়ের কি দেখাচ্ছে? সংমিশ্রণকে দেখাচ্ছে এখানে। এবার আমরা কি করবো জানো স্যার? আমরা এবার সংমিশ্রণ বিন্দুগুলোকে যোগ করে ফেলবো, ওকে, মানে সংযোগ করব। তো এইটা একটা সংমিশ্রণ বিন্দু, এটা একটা সংমিশ্রণ বিন্দু, এটা এরকম না? দেখো আমি এখন সংমিশ্রণ বিন্দুগুলোকে যদি সংযোগ করি, এই 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 এইভাবে এফ হলো,
ওকে, এবার এই যে আমি রেখাটা পেলাম, এই রেখাটার নাম কি রেখা বলো তো? টিসি রেখা। কি রেখা? টিসি রেখা। আচ্ছা, মনে আছে একটু আগে আমি ওই যে টিসি রেখা আঁকছিলাম, বললাম যে টিসি রেখাটা নাগিন নাগিন টাইপের হয়েছে, নাগিন নাগিন। আচ্ছা, তো আমরা যদি টিসি রেখা আঁকি তাহলে আমরা দেখব টিসি রেখার শেপটা এরকম। এখন টিসি রেখার শেপটা কেন এরকম? কারণ হলো প্রথম দিকে তোমার টোটাল কস্টটা কম কম করে বাড়তেছিল, তাই না? কিন্তু পরবর্তী পর্যায়ে টোটাল কস্টটা কীভাবে বাড়ছে? অনেক বেশি করে বাড়ছে, তাই না? তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার মার্জিনাল কস্টটা কি ছিল? কম ছিল। বাট পরবর্তী পর্যায়ে গিয়ে মার্জিনাল কস্টটা কী হয়ে গেছে? অনেক হাই। যেমন তুমি যখন 1 পিস তৈরি করতেছো তখন তোমার টোটাল কস্ট 60, যখন 2 পিস তৈরি করছো টোটাল কস্ট কত? 80। অর্থাৎ 1 পিস বাড়তি উৎপাদন করার জন্য তোমার বাড়তি ব্যয় হয়েছে কত? 20। তার মানে এইখানে তোমার মার্জিনাল, ধরো আমি যদি এমসি দেখাই, মার্জিনাল কস্ট এখানে কত ছিল? 20। এখানে কত ছিল? 10। এখানে কত? 30। এখানে কত? 80। এখানে কত? 160। দেখছো যে মার্জিনাল কস্টগুলো কি হয়েছে? বেড়ে গেছে। তো যখন তোমার মার্জিনাল কস্ট কম ছিল তখন রেখাটা অনেকটা ভূমি অক্ষে সমান্তরাল, যখন মার্জিনাল কস্ট অনেক হাই তখন এটা লম্ব অক্ষে সমান্তরাল হয়ে গেছে। বুঝছো? তাহলে আমরা টিসি রেখার শেপটা বর্ণনা করতে পারবো। হ্যাঁ, তাহলে টিসি রেখার শেপটা কি? যে টিসি রেখাটা প্রথম দিকে কি ভূমি অক্ষের অনেকটা ভূমি অক্ষের সমান্তরাল, বা প্রথম দিকে টিসি রেখার ঢালটা কি? কম, কিন্তু পরবর্তী পর্যায়ের ঢালটা কি? বেশি। তাহলে প্রথম পর্যায়ে ঢালটা কম হওয়ার রিজন কি? প্রথম পর্যায়ে ভূমির অক্ষের সমান্তরাল, অনেকটা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণটা কি? কারণ এখানে মার্জিনাল কস্টটা কি? কম। অর্থাৎ আমি উৎপাদন বাড়ানোর জন্য প্রান্তিক ব্যয়টা কম কম বাড়তেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে আমার কি হয়ে গেছে? মার্জিনাল কস্ট হাই। অর্থাৎ আমি উৎপাদন বাড়াচ্ছি কিন্তু আমার উৎপাদন ব্যয়টা অনেক বেশি করে বাড়তেছে। আমি উৎপাদন আগের মতো 1 একক বাড়াচ্ছি কিন্তু আমার উৎপাদন ব্যয়টা কি আগের চেয়ে অনেক বেশি হারে বাড়তেছে। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে আমরা কি মোট ব্যয় রেখা অঙ্কন করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে মোট ব্যয় রেখা অঙ্কন করার জন্য আমরা ভূমি অক্ষে কাকে বসাচ্ছি? উৎপাদনকে। আর লম্ব অক্ষে কাকে বসাচ্ছি? মোট ব্যয়কে। ওকে স্যার, গুড। আচ্ছা, এবার আমরা ঘ করব। হ্যাঁ, তো ঘ বললো কি? ব্রেড তৈরির গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা গড় ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কি করব? সম্পর্ক ব্যাখ্যা করব। তো যদি গড় ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করতে বলে তাহলে আগে আমার কি দরকার বলো? সম্পর্ক দরকার নাকি আগে গড় ব্যয় কত প্রান্তিক ব্যয় কত সেটা দরকার? তাহলে আমরা এট ফার্স্ট কি করব? গড় ব্যয়ের পরিমাণ এবং প্রান্তিক ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। ওকে, তাহলে চলো আমরা একটা টেবিল করে নিই। আচ্ছা, আমরা কি জানি না কিভাবে গড় ব্যয় পাওয়া যায়? এই যে এখানে টিসি দেয়া আছে, তো আমরা যদি এভারেজ কস্ট পেতে চাই আমরা কি করব? এই টোটাল কস্টকে ভাগ দিব কি দিয়ে? কিউ দিয়ে, তাই না? আচ্ছা, আমরা যদি মার্জিনাল কস্ট পেতে চাই তাহলে কিউ, যে 1 একক উৎপাদন বাড়ার জন্য টোটাল কস্ট যতটুকু বাড়ছে সেটাই হয়ে যাবে কি? মার্জিনাল কস্ট, তাই না? বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি ব্যয় সূচি। হ্যাঁ, এটা একটা ব্যয় সূচি। সূচি মানে তালিকা, মানে এখানে আমরা ব্যয়গুলোকে দেখাবো। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি দেখাচ্ছি? উৎপাদন একক। তারপরে কি দেখাচ্ছি? মোট ব্যয়। এরপরে কি দেখাচ্ছি? গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। ওকে, তাহলে আমরা এখানে দেখাই উৎপাদন একক, মোট ব্যয়, ওকে, টিসি, তাই না? আচ্ছা, উৎপাদন একককে আমরা কি বলবো? কিউ। আচ্ছা, মোট ব্যয় হলো কি? টিসি। এরপর আমরা কি দেখাবো? গড় ব্যয়। গড় ব্যয়কে আমরা কি বলবো? এসি। তাহলে এসি কিভাবে পাওয়া যায় স্যার? টিসি ভাগ কিউ, তাই না? বলো। এরপরে আমরা কি পাবো স্যার? প্রান্তিক ব্যয়। আচ্ছা, প্রান্তিক ব্যয়কে আমরা কি বলবো? এমসি। এমসি আমরা কিভাবে পাবো জানো? এই যে এসির সূত্র আর এমসির সূত্র সেম, টিসি ভাগ কিউ। তবে একটা পার্থক্য আছে, এখানে যেমন টিসি এখানে হবে ডেল্টা টিসি, এখানে যেমন কিউ এটা হবে কি? ডেল্টা কিউ। এই বুঝছো?
তাহলে ডিরেক্ট টিসিকে ডিরেক্ট কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এসি। কিন্তু আমরা যদি ডেল্টা টিসিকে ভাগ দিই ডেল্টা কিউ দিয়ে তাহলে পাবো কি? এমসি। এখানে ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা মানে কি? চেঞ্জ। যেমন ধরো আমি যদি এখানে বলি, হ্যাঁ সাপোজ এটা এগুলা কি কিউ না, আর এগুলা কি টিসি, তাহলে আমি এসি পেতে চাই। তো এসি পাওয়ার জন্য আমি টিসিকে কিউ দিয়ে ভাগ দেবো, তাহলে টিসি সাইড ভাগ কিউ 1 তাহলে কত? 60। 80 ভাগ 2 কত হবে? 40। 90 ভাগ 3 কত হবে? 30। বুঝছো? আচ্ছা, আমি যদি এমসি পেতে চাই, এমসি পাওয়ার জন্য আমি কিন্তু ডিরেক্ট টিসিকে কিউ দিয়ে ভাগ দিব না। এখানে তো আমরা টিসিকে ভাগ দিছি কিউ দিয়ে, রাইট? বাট এখানে আমি ডেল্টা টিসিকে ভাগ দিব কি দিয়ে বলো তো? ডেল্টা কিউ দিয়ে। ওকে, এখন ডেল্টা টিসি মানে কি জানো? ডেল্টা টিসি, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা মানে কি? যেমন এখানে ছিল কত? 60, এখানে কত? 80। তাহলে টোটাল কস্ট 60 থেকে কত হইলো? 80 হইলো। তাহলে চেঞ্জ হইলো কত? 20। এটাকে আমি ভাগ দিব, এখানে 1 ছিল, এখানে কত হয়েছে? 2। তো চেঞ্জ হয়েছে কত? 1 ইকুয়াল কত? 20। বুঝছো নাকি? তাহলে এমসি কত? 20। আবার তুমি দেখো এখানে 80 ছিল, এখানে কত? 90, তার মানে চেঞ্জ হলো কত? 10। এখানে 1 ছিল, এখানে কত? 3, চেঞ্জ হলো কত? 1 ইকুয়াল কত? 10। আবার দেখো এখানে 90 ছিল, এখানে হয়েছে কত? 120, তাই না বলো? তাহলে চেঞ্জ কত বলো তো? 30। এখানে 1 ছিল, এখানে কত? 4, তাহলে চেঞ্জ হলো কত? 1, তাহলে ইকুয়াল কত? 30। কিন্তু এখানে 120কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে হয় কত? 30। তাহলে এসি যখন আমি বের করব তখন আমি ডিরেক্ট টিসিকে ডিরেক্ট কিউ দিয়ে ভাগ দিচ্ছি, 30 হলো। কিন্তু যখন আমি এমসি নির্ণয় করব তখন কিন্তু আমি ডিরেক্ট টিসিকে ডিরেক্ট কিউ দিয়ে ভাগ দিচ্ছি না, আমরা ডেল্টা টিসিটাকে ডেল্টা কিউ দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে আগে 90 ছিল, এখন 120, তার মানে টিসি চেঞ্জ হলো কত? 30। এটা হলো ডেল্টা টিসি। আগে 3 ছিল, এখন কিউ কত? 4, তার মানে কিউ চেঞ্জ হলো কত? 1। এটা হলো ডেল্টা কিউ 1। তো ডেল্টা টিসিকে ডেল্টা কিউ দিয়ে ভাগ দিলাম, পেলাম কত? 30। এটাই হলো কি স্যার? এমসি। বুঝছি নাকি? বুঝা গেল? আচ্ছা ফাইন, ওটা ব্যাপার নাই। এখানে যারা বুঝো নাই বা জটিল মনে করতেছো, আমি এই জায়গায় এটা আরো ইজি করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো তো আমরা এখানে উৎপাদনটা বসাই 1 2 3 4 5 6। ওকে, এবার আসলে আমরা মোট ব্যয়টাকে বসাবো। মোট ব্যয় মানে হলো টিসি, এখানে কত? 60, এখানে কত? 80, এখানে হলো 90, এখানে 120, এখানে হলো 200, আর এখানে 360। ওকে, তো আমরা এখন কি পেতে চাই? এসি। তো এসি পাওয়ার জন্য আমি কি করব? ডিরেক্ট টিসিকে কিউ দিয়ে ভাগ দেব। 60 ভাগ 1 কত হয়? 60, রাইট? 80 ভাগ 2 কত হয়? 40। 90 ভাগ 3 কত হয়? 30। 120 ভাগ 4 কত হয়? 30। 200 ভাগ 5 কত হয়? 40। 360 ভাগ 6 কত হয়? 60 হয়, রাইট? বুঝতে পারলাম? এসি পাওয়া গেল। এখন আমরা কাকে পেতে চাই? এমসি কে। তাহলে এমসি বের করার উপায়টা দেখো, আমি জাস্ট একটু বলি। যেমন আমাদের টিসি কত ছিল? 60, বেড়ে কত হলো? 80। তাহলে দেখো ডেল্টা টিসি কি? 80 মানে বর্তমান টিসি মাইনাস আগের টিসি। ওকে, তাহলে আমরা কি পেলাম? ডেল্টা টিসি কত? 20। আবার বর্তমান কিউ মাইনাস আগের কিউ, তাহলে আমরা কি পেলাম? ডেল্টা কিউ কত? 1 ইকুয়াল কত? 20। বুঝতে পারলাম? তাহলে এখানে কি হবে বলো তো? এটা তো বুঝলাম, এবার এখানে বুঝো। তাহলে বর্তমান টিসি কত? 90 মাইনাস আগের টিসি কত? 80। বর্তমান কিউ কত? 3 মাইনাস আগের কিউ কত? 2 ইকুয়াল, তাহলে ডেল্টা টিসি কত? 10, ডেল্টা কিউ কত? 1 ইকুয়াল কত? 10।
ওকে, আচ্ছা এখন এই ফরম্যাটটা আমরা কখন ফলো করি জানো? এই ফরম্যাটটা কখন ফলো করব? এই ফরম্যাটটা ফলো করব যখন আমাদের উৎপাদনগুলো ধরো এরকম আছে 10, 20, 30, 40, 50, 60 ধরো এরকম আছে, তখন আমরা এই ফরম্যাট ফলো করে কি করব? এমসি নির্ণয় করব। ওকে, কারণ এমসি নির্ণয় করার শর্তই হলো উৎপাদন 1 একক বাড়তে হবে। উৎপাদন বাড়তে হবে কয় একক? 1 একক। 1 এককের বেশি উৎপাদন বাড়ার কারণে যতটুকু টিসি বাড়ছে ওটাকে এমসি বলা যাবে না। কিন্তু দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে উৎপাদন কি 1 এককের বেশি বাড়ছে না 1 একক করে বাড়ছে? তো যখন তোমার উৎপাদন 1 এককের বেশি হবে, ধরো এখানে হলো ধরো 1, এখানে 12, এখানে 30, হ্যাঁ এখানে ধরো 45, এখানে 50, এখানে ধরো 60, এরকম দেওয়া আছে, বা ধরো এখানে 10, এইভাবে তোমার উৎপাদন দেওয়া আছে। এখন বলো 1 একক করে বাড়ছে? যেহেতু 1 একক করে বাড়ে নাই, সো আমি এই ফরম্যাটটা ফলো করব এমসি বের করার জন্য। ওকে, কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে উৎপাদনটা কিভাবে দেওয়া আছে? 1 একক করে। আমাদের এই অঙ্কের মধ্যে উৎপাদন বাড়ছে 1 একক করে। তো যখন তোমার উৎপাদন 1 একক করে বাড়বে তখন তোমার এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকারই নেই। এইভাবে তুমি এমসিটা নির্ণয় করবা না। তুমি এমসি কিভাবে নির্ণয় করবা? আমার উৎপাদন বাড়ছে কত? 1 একক, ফলে আমার টিসি বাড়ছে কত? 20। সো এই 20 হচ্ছে কি আমার এমসি। আমার উৎপাদন বাড়ছে কত? 1 একক, ফলে আমার টিসি বাড়ছে কত? 10। সো এই 10 হচ্ছে কি তৃতীয় পিসের এমসি। আমার উৎপাদন বাড়ছে কত? 1 একক। আমার টিসি বাড়ছে কত? 30। সো 30 হলো আমার চতুর্থ পিসের এমসি। আমার উৎপাদন বাড়ছে কত? 1, ফলে আমার টিসি বাড়ছে কত? 80। সো 80 হলো পঞ্চম পিসের এমসি। আমার উৎপাদন বাড়ছে কত? 1, আমার ব্যয় বাড়ছে কত? 160। সো 160 হলো গিয়ে লাস্ট পিসের বা 6 নাম্বার পিসের এমসি। তাহলে দোয়া করবা যেন পরীক্ষার মধ্যে ওই উৎপাদনগুলো 1 1 করে দিয়ে দেয়, তাহলে এমসি নির্ণয় করাটা কি হয়ে যাবে? অনেক ইজি হয়ে যাবে। টিসি যতটুকু বাড়বে, যতটুকু চেঞ্জ হবে, ওইটাই কি হয়ে যাবে? এমসি। কিন্তু উৎপাদন, এই নিয়মটা কখন, এত সহজ ইজিএস নিয়মটা কখন প্রযোজ্য? যদি উৎপাদন 1 একক করে বাড়ানো হয়। কিন্তু যদি 2 একক করে, 3 একক করে, 5 একক করে, 10 একক করে, 100 একক করে, অর্থাৎ 1 একক ব্যতীত অন্য কোনোভাবে যদি বাড়ানো থাকে, তাহলে কি আমি টিসি যা বাড়ছে তাকে এমসি বলতে পারবো না? তখন টিসি যা বাড়ছে অর্থাৎ ডেল্টা টিসিকে ভাগ দিতে হবে কি দিয়ে? ডেল্টা কিউ দিয়ে। বুঝতে পেরেছ? তো ভালো, আমরা এখানে 2 থেকে 6 পর্যন্ত এমসি পেলাম। মিসিং আছে কে? 1। যে প্রথম এককের এমসি কি আমরা পাইছি? পাইনি। তাহলে প্রথম এককের যেটা এসি সেটাই হলো কি স্যার? এমসি। প্রথম এককের যেটা এসি সেটাই প্রথম এককের কি? এমসি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি গড় ব্যয় নির্ণয় করেছি? ইয়েস। আমরা কি প্রান্তিক ব্যয় নির্ণয় করেছি? ইয়েস। এখন আমাদেরকে কি করতে বলছে? গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। এখন আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে কি করব? সম্পর্ক ব্যাখ্যা করব। ওকে, তো দেখো আমরা সম্পর্কটা এখন ব্যাখ্যা করি। হ্যাঁ, আমি এই অ্যারোগুলো মুছে দিই। ওকে, এই অ্যারোগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আমরা সম্পর্কটা যদি ব্যাখ্যা করি, একটু চিন্তা করো তো, এখানে গড় ব্যয় কি করতেছে? গড় ব্যয়টা কি? কমছে, এখানে আরো কমছে। প্রান্তিক ব্যয়টা কি? কমছে, এখানে আরো কমছে। এখানে এসে কি হয়ে গেছে? ফিক্সড। এখানে কি কমছে না ফিক্সড হয়ে গেছে? আচ্ছা, এখানে কি হয়েছে? বাড়ছে। এখানে কি? বাড়ছে। এখানে আরো বেশি বাড়ছে। এখানে বাড়ছে। এখানে আরো বেশি বাড়ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে যখন গড় ব্যয় কমে তখন প্রান্তিক ব্যয়ও কি? কমে। অথবা যখন প্রান্তিক ব্যয় কমে তখন গড় ব্যয়ও কি? কমে। আচ্ছা বলো তো, গড় ব্যয় বেশি কমতেছে না প্রান্তিক ব্যয় বেশি কমতেছে? দেখো, গড় ব্যয় 60 থেকে কমে 40 হয়েছে, প্রান্তিক ব্যয় 60 থেকে কমে 20 হয়েছে। আর এখানে 40 থেকে কমে কত হয়েছে? 30। এখানে 20 থেকে কমে কত হয়েছে? 10।
তো এই পর্যায়টাতে তুমি কি দেখতেছ? গড় ব্যয় কমতেছে না? এখানে কি দেখতেছ? প্রান্তিক ব্যয়টাও কমতেছে, কিন্তু গড় ব্যয়ের পরিমাণ যা, প্রান্তিক ব্যয়ের পরিমাণ কি তা? নাকি গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় কম? তাহলে উৎপাদনের প্রথম পর্যায়ে গড় ব্যয়ও কমে, ফলে প্রান্তিক ব্যয়ও কমে। তবে গড় ব্যয় যে হারে কমে, প্রান্তিক ব্যয় তার চেয়ে অনেক বেশি হারে কমে। অর্থাৎ গড় ব্যয় কমার হার যা, প্রান্তিক ব্যয় কমার হারটা কি তার চেয়ে বেশি। এবং উৎপাদনের পরবর্তী পর্যায়ে একটা পর্যায়ে এসে গড় ব্যয় কি হয়ে যায়? ফিক্সড। তখন কি প্রান্তিক ব্যয় বাড়ে, এবং যখন প্রান্তিক ব্যয় বাড়ে তখন গড় ব্যয়টাও কি বাড়ে। তবে প্রান্তিক ব্যয় যেই হারে বাড়ে, গড় ব্যয় কি ওই হারে বাড়ে নাকি তার চেয়ে কম হারে বাড়ে? কম হারে বাড়ে। তার মানে প্রান্তিক ব্যয়টা অলওয়েজ এক্সট্রিম পর্যায়ে থাকে। যখন কমে তখন এক্সট্রিম লেভেলে কমে, যখন বাড়ে তখন এক্সট্রিম লেভেলে বাড়ে। মানে এটা অনেকটা টিনেজারদের মতো, যখন লাভ করে পুরো এক্সট্রিম লেভেলের লাভ, যখন হেট করে পুরো এক্সট্রিম লেভেলের কি হেট। বাট গড় ব্যয়টা অনেকটা ম্যাচিউরড আর কি, এর ঘৃণাটাও কি পরিমিত, এর ভালোবাসাটাও কি পরিমিত। তার মানে আমরা বলতে পারি যে গড় ব্যয় হয়েছে অনেকটা অ্যাডাল্ট ম্যাচিউরড, আর প্রান্তিক ব্যয়টা কি অনেকটা ইমম্যাচিউরড। ও যখন কমে, প্লিজ স্যার শেষ হয় না, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো প্রান্তিক ব্যয় যখন কমে তখন মানে গড় ব্যয়ের চেয়ে বেশি হারে কমে, ওকে। আবার প্রান্তিক ব্যয় যখন বাড়ে তখন গড় ব্যয়ের চেয়ে বেশি হারেই বাড়ে। বুঝতে পারছো? তাই প্রথম পর্যায়ে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয়টা কি থাকে? নিচে থাকে, কারণ গড় ব্যয় যা, প্রান্তিক ব্যয় তার চেয়ে কি কম। সো গড় ব্যয়ের নিচে থাকে কে? প্রান্তিক ব্যয়টা। আর দ্বিতীয় পর্যায়ে গড় ব্যয় যা, প্রান্তিক ব্যয় কি তার চেয়ে বেশি। সো গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয়টা কি থাকে? উপরে থাকে। আচ্ছা, আমি চেষ্টা করছি এটার রিলেশনটা বোঝানোর জন্য, বাট এই রিলেশনটা তুমি যদি আরও পারফেক্টলি এক্সপ্লেন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে জানো? একটা গড় ব্যয় রেখা আঁকতে হবে আর একটা প্রান্তিক ব্যয় রেখা আঁকতে হবে। তাহলে তুমি বুঝতে পারবা যে মানে রিলেশনটা কি। তো আমি যদি রেখাটা আঁকি, কেমন হয় রেখাটা একটু দেখাই। এটা হলো ও এক্স আর এটা হলো কি স্যার? ও ওয়াই। আচ্ছা, এখানে আমরা কি দেখাচ্ছি বলো? উৎপাদন একক। আর এখানে আমরা কি দেখাবো বলো তো? গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, ওকে। লম্ব অক্ষে আমরা দেখাবো, ওকে। তো তোমার উৎপাদন কয়টা? 6টা না? তাহলে দেখো আমি এখানে দেখাই 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, ওকে। দেখো তো এটা রেকর্ডটা চলতেছে কিনা। আচ্ছা, এখন আসো আমরা যদি গড় ব্যয়ের দিকে তাকাই। আচ্ছা বলো তো স্যার, গড় ব্যয় সর্বনিম্ন কত? 30। আর রেকর্ড আছে না? আচ্ছা 30। সর্বোচ্চ কত বলো তো? 60। প্রান্তিক ব্যয়ের দিকে যদি তুমি তাকাও, প্রান্তিক ব্যয় আচ্ছা সর্বোচ্চ কত বলো তো স্যার? 160। আর সর্বনিম্ন কত? 10। তাহলে বলো, আমি যদি 10 থেকে 60 পর্যন্ত আঁকি, ঘর আঁকি, এর মধ্যে 30 60-র স্থান হবে নাকি হবে না? হবে। তাহলে আমরা এখন যে মানে ছক কাটবো, লোয়েস্ট হবে কত? 10, হাইয়েস্ট হবে কত? 160। তাহলে কীভাবে আঁকতে পারি? ধরো যে 10 20 30 এভাবে আঁকবো না 20 40 60 এভাবে? 20 40 60, ওকে ফাইন। তাহলে ধরো আমরা এখানে সমান সমান ব্যবধান নেই, 20 40 60 80 100 120 140, আর এখানে কি হবে? 160, ওকে। তাহলে 20 40 60 80 100 120 140 160 হলো, ওকে। এবার আমরা করি, বসাই। যখন এক, আচ্ছা আগে কোনটা আঁকবা বলো? গড় ব্যয় আঁকবা নাকি প্রান্তিক ব্যয় আঁকবা? আগে গড় ব্যয়, ওকে। যখন এক তখন কত? 60। এক যখন তখন কি 60, এই যে একটু দেখো, এক তখন কি 60, এই বিন্দুটা। আচ্ছা যখন 2 তখন কত? 40। অর্থাৎ যখন 2 তখন হলো কি 40, এই বিন্দুটা।
যখন 3 তখন কত স্যার 30 30 মানে কি 20 আর 40 এর মাঝখানটা যখন 3 এই বিন্দুটা আচ্ছা যখন 4 তখনও কি 30 তার মানে সেম পয়েন্ট এটাই যখন 5 তখন কত 40 অর্থাৎ এই বিন্দুটা নাকি এটা আচ্ছা যখন 6 তখন কত 60 এই যে 6 যখন তখন 60 অর্থাৎ এই বিন্দুটা হলো স্যার এখন আমরা কি করব এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যোগ করে দিলাম এই যে রেখাটা আমরা পেলাম এই রেখাটার নাম কি স্যার এসি রেখা বোঝা গেল আচ্ছা অনেকটা এটা এই ঝুড়ির মতো হবে আচ্ছা এখন আমরা কাকে আঁকবো এমসি সেম ভাবে আমরা ভূমি উৎপাদনের বিপরীতে কাকে বসাবো এমসি কে আচ্ছা আমার উৎপাদন যখন 1 এমসি কত 60 আচ্ছা যখন 1 তখন কত 60 এই যে এই বিন্দুটা রাইট যখন 2 তখন কত 20 তার মানে এই বিন্দুটা যখন 3 তখন কত 10 মানে কি এই 0 আর 20 এর মাঝখানে এই বিন্দুটা তাই না যখন 4 তখন কত 30 অর্থাৎ এই বিন্দুটাই রাইট যখন 5 তখন কত 80 অর্থাৎ এই বিন্দুটা এই যে এই বিন্দুটা রাইট যখন 6 তখন কত 160 আচ্ছা এই যে এটা এই যে এই বিন্দুটা ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এই এটা 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 ওকে ওকে এটার নাম কি দিতে পারি এমসি রেখা এটা কি স্যার এমসি রেখা হলো আচ্ছা আমরা এইখানটা থেকে স্টার্ট করি তাহলে দেখো আমরা এসি রেখা পেলাম আবার আমরা কি পেলাম এমসি রেখাও পেলাম দুইটা রেখাই পেলাম না এবার বলো তো এদের মধ্যে তুলনা করা যায় নাকি যায় না যায় তুমি দেখো এই বিন্দুটাতে এসি আর এমসি ইকুয়াল হয়ে গেছে না তাহলে এই বিন্দুর বাম সাইডটাকে আমরা প্রথম ধাপ ধরলাম আর এই বিন্দুর ডান সাইডটাকে আমরা কি ধরলাম দ্বিতীয় ধাপ তাহলে তুমি প্রথম ধাপটায় যদি চিন্তা করো এসি কি উপরে তার মানে এসিটা বড় এমসি কি নিচে তার মানে এমসিটা কি ছোট এই যে দেখো এখানে এসির পরিমাণ কি বেশি আর এমসির পরিমাণ কি কম এখানে 60 এটা 40 এটা কি 20 এটা 30 এটা কত 10 তুমি এতটুকুর কথা যদি চিন্তা করো এখানে তোমার এসি টোটাল যা হবে এখানে কি এমসি টোটাল তাই হবে এখানে তোমার টোটাল এসি কত বলো তো 130 এখানে তোমার টোটাল এসি এমসি কত বলো তো স্যার 90 তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম পর্যায়ে আমার এসি যা এমসি কি তার চেয়ে কম দ্যাটস ওয়াই এসি রেখাটা কোথায় আছে উপরে এমসি রেখাটা কি নিচে একটা কথা বুঝলাম দ্বিতীয় কথাটা কি এখানে এমসি কি স্যার বাড়তেছে না কমতেছে আচ্ছা এসিটা কি বাড়তেছে না কমতেছে কমতেছে তাহলে প্রথম পর্যায়ে এমসিও কমতেছে আবার এসিটাও কি কমতেছে তবে এসি যেভাবে কমতেছে এমসি কি সেভাবে কমতেছে না তার চেয়ে বেশি কমতেছে তাহলে উৎপাদনের প্রথম পর্যায়ে এসি ক্রমহ্রাসমান এমসিটাও কি ক্রমহ্রাসমান তবে এসির তুলনায় এমসি অধিক হারে ক্রমহ্রাসমান বা বেশি পরিমাণে ক্রমহ্রাসমান যে কারণে এসি রেখার নিম্নে এমসি রেখাটা অবস্থান করে বুঝছো আচ্ছা বলো তো এখানে এসি সর্বনিম্ন কত এসি সর্বনিম্ন কত স্যার 30 এর চেয়ে কি কম আর এসি আছে না তো দেখো যখন এসি সর্বনিম্ন তখন এই যে এসি আর এমসি কি হয়ে গেছে ইকুয়াল হয়ে গেছে না এই যে দেখো এই যে সর্বনিম্ন এসি কত 30 এই যে বিন্দুটা দেখো এই বিন্দুটার মধ্যে বলো এসি রেখা আছে না নাই
এই বিন্দুটার মধ্যে এমসি রেখা আছে না নাই? তার মানে এই বিন্দুটাতে এসি আর এমসি কি হয়ে গেছে? ইকুয়াল। তাহলে যখন এসি সর্বনিম্ন, এটা এখানে কিন্তু এমসি সমান হয় নাই, বাট এখানে কি হয়েছে? এমসি সমান হয়েছে। তাহলে যখন এসি সর্বনিম্ন তখন এসি আর এমসি কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে। এরপরেও যখন আমরা উৎপাদন বাড়িয়েছি তখন কিন্তু আর এমসি কমে নাই। এই পর্যায়টা যদি তুমি দেখো, এই পর্যায়ে আমাদের এমসি কি বাড়ছে? এই কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে যখন এসি আর এমসি ইকুয়াল, এরপরেও যখন আমরা উৎপাদন বাড়াচ্ছি তখন আমাদের এমসিটা কি হয়ে যাচ্ছে? ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। যেহেতু এমসি ক্রমবর্ধমান, সো এখানে তুমি তাকাও, আমাদের এসিটাও কি হয়ে যাচ্ছে? ক্রমবর্ধমান। যেমন এখানে 30 থেকে 80, 80 থেকে 160, এখানে 30 থেকে 40, 40 থেকে কি 60। তার মানে এমসি কি কমতেছে না বাড়তেছে? এসি কি কমতেছে না বাড়তেছে? তবে কে বেশি পরিমাণে বাড়তেছে? এমসি। কে কম পরিমাণে বাড়তেছে? এসি। তুমি যদি এই তিনটার যোগফল বের করো, কত? 60 আর 40, 138 কত হয়? 130। আর এই তিনটার যোগফল কত হবে বলো? 160 আর 80 কত হয়? 240 আর 30, 270। তাহলে বলো তো এই পর্যায়ে কে বেশি? এমসি। কে বড়? এমসি বড়। কে ছোট? তাহলে যেহেতু এমসি বড়, তাহলে এমসি কোথায় আছে? উপরে। যেহেতু এসি ছোট, এসি কোথায় আছে? বুঝছো? হ্যাঁ, তাহলে প্রথম পর্যায়ে কে বড় ছিল? এসি। কে কম ছিল? এর জন্য উৎপাদনের প্রথম পর্যায়ে এসি উপরে ছিল, এমসি নিচে ছিল। আর উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে কে বড়? এসি, এমসি। কে ছোট? এসি। এর জন্য এসি নিচে আর এমসিটা কি উপরে। আর এইখানে এসি এমসি কি ইকুয়াল। কখন ইকুয়াল? যখন এসি সর্বনিম্ন। এইবার আমি লাস্ট এক কথায় এক্সপ্লেন করে শেষ করে দিই। তো যদি তোমাকে বলে যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, তো অ্যাট ফার্স্ট তুমি গড় ব্যয় প্রান্তিক ব্যয় চিত্রের মানে ছকের মাধ্যমে বের করবা, অ্যান্ড দেন তুমি গড় ব্যয় রেখা এবং প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করবা। এরপরে তুমি এক্সপ্লেন করবা যে আমরা চিত্রে দেখতে পাই প্রথম পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে প্রান্তিক ব্যয় ক্রমহ্রাসমান এবং গড় ব্যয়টাও কি ক্রমহ্রাসমান। তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় অধিক হারে ক্রমহ্রাসমান বিধায় গড় ব্যয়ের নিম্নে প্রান্তিক ব্যয় অবস্থান করে, বা গড় ব্যয় রেখার নিম্নে প্রান্তিক ব্যয় রেখা অবস্থান করে। যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান। উৎপাদনের এই পর্যায়ে কি হয়? গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান। যদি উৎপাদন আরও বাড়ানো হয় তখন প্রান্তিক ব্যয় ক্রমবর্ধমান হয়ে যায়, ফলে গড় ব্যয়টাও ক্রমবর্ধমান হয়ে যায়। তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় অধিক ক্রমবর্ধমান বিধায় প্রান্তিক ব্যয় রেখাটা গড় ব্যয় রেখার উপরে অবস্থান করে। বুঝতে পারছি? এই হলো তোমার ব্যাখ্যা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। ওকে।